হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আজকে কিন্তু একটা স্পেশাল লাইভ নিয়ে তোমাদের সামনে, এবং আজকের লাইভটা হচ্ছে সবচেয়ে বাচ্চা কাচ্চাদের নিয়ে বলা যায়। ঠিক আছে, বাচ্চা কাচ্চা বলা আসলে ভুল, কারণ তোমরা সবাই সাফল্যের সাথে এসএসসি পরীক্ষায় পাশ করেছো। মানুষের জীবনের প্রথম গুরুত্বপূর্ণ পরীক্ষা বলা যায়, কারণ এর আগের যত সার্টিফিকেট ছিল সেগুলো আসলে কাউন্ট হয় না, এখান থেকেই সার্টিফিকেট কাউন্ট শুরু হয়। এবং তোমরা কিন্তু আজ থেকেই অফিসিয়ালি এইচএসসি 26 হয়ে গেছো, কারণ তোমরা গতকালই রেজাল্ট পেয়েছো, তাই না? তো এখন আজকে আমরা এই পুরো এইচএসসি লাইফটা কেমন হতে পারে বা কিভাবে আসলে পড়াশোনা করা উচিত সেই সম্পর্কে তোমাদের সাথে আসলে আমরা কথা বলতে চাই। এবং একটা জিনিস খেয়াল করো, সেটা হচ্ছে অনেক রকম গাইডলাইনই তো তোমরা আসলে দেখো, অসংখ্য গাইডলাইন ইউটিউবে ভর্তি, কিন্তু পারফেক্ট গাইডলাইন পাওয়াটা একটু কঠিন। তো আমি সব সময় চেষ্টা করি পার্সোনালি তোমাদেরকে পারফেক্ট গাইডলাইন দেওয়ার জন্য। তাহলে আজকের লাইফটা কাদের জন্য? আজকের লাইফটা হচ্ছে এসএসসি রেজাল্ট পরবর্তী গাইডলাইন, তার মানে এইচএসসি 26 যারা, তাদের জন্য কিন্তু আজকের এই গাইডলাইনটা। ঠিক আছে, আমরা মেইনলি কি কি বিষয় নিয়ে কথা বলবো সেটা যদি আমি তোমাদেরকে একটু আগে থেকেই বলে রাখি, যে এই 2 বছরে তোমাদের পড়াশোনার স্টেপগুলো কেমন হবে। ঠিক আছে, এই 2 বছরে এই যে আমাদের ফার্স্ট ইয়ার আছে, তারপরে সেকেন্ড ইয়ার আছে, এই সময়গুলো আমরা কিভাবে কাজে লাগাবো, বা আমাদের যে অ্যাডমিশন টেস্ট আছে, এই অ্যাডমিশন টেস্টে জন্য আমরা শুরু থেকেই কিভাবে প্রিপারেশন নিতে পারি, বা একাডেমিক টু অ্যাডমিশন প্রিপারেশন ব্যাপারটা আসলে কেমন। এবং আমরা কিন্তু প্রত্যেকটা সাবজেক্ট, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ, ঠিক আছে, প্রত্যেকটা সাবজেক্ট নিয়েই কিন্তু তোমাদের সাথে সাবজেক্ট ধরে ধরে কথা বলবো, যে কোন সাবজেক্ট আসলে কিভাবে পড়তে হয়, কোন বইগুলো পড়া উচিত, তোমরা কিভাবেই এখন থেকে এই প্রিপারেশনগুলো আগিয়ে রাখতে পারো। ঠিক আছে, এবং আমি বলে নেই যে তোমরা যদি শুরু থেকে এই প্রিপারেশনগুলোর কথা চিন্তা করো, তাহলে আমার মনে হয় যে তোমরা অন্যদের চেয়ে এগিয়ে যাবে। কারণ তোমরা এখন যদি খেয়াল করে দেখো যে অ্যাডমিশনে, চার্জারটা একটু খেয়াল, তো অ্যাডমিশনে কিন্তু প্রায় লাখখানেক মানুষ পরীক্ষা দেয়, তাই না? তো এই তোমাদেরকে হতে হবে একজনতে। তো এই প্রিপারেশনটা তোমরা যদি আগে থেকে শুরু না করো, তাহলে কিন্তু ভালো করাটা একটু কঠিন হবে, তাই না? তো এই জন্যই তোমরা কিভাবে আগে থেকে শুরু করতে পারো এই ব্যাপারগুলো নিয়ে আমরা মেইনলি কথা বলবো। তোমাদের স্পেসিফিক কোনো কোশ্চেন থাকলে কিন্তু তোমরা আমাদেরকে জানাতে পারো। আমার সাথে কিন্তু তোমাদের শেখ সাদি ভাইও আছে, আমি কিন্তু একা নাই এখানে আসলে। ঠিক আছে, আমি কথা বলবো। আচ্ছা, তো তোমার শেখ সাদি ভাই একটু কথা বলতেছে। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো একটা কথা কি, অন্তর ভাইয়া কে আসলে এই গাইডলাইনটা নেওয়ার জন্য? অন্তরের পরিচয়টা তো আগে আমাদের জানা দরকার, তাই না? অন্তরদাদা হচ্ছে এইচএসসি বোর্ড ফার্স্ট, বুঝতে পারছো? অন্তরদাদা এটা বললে একটু মুচকি হেসে দেয়, একটু লজ্জা পায়। তো যাই হোক, আমি তোমাদের এই ব্যাপারটা আশ্বস্ত করতে আসছি যে অন্তর ভাই আজকে যে গাইডলাইনটা তোমাদের দিবে, এটা তোমাদের জন্য বেস্ট গাইডলাইন এজন্য হবে, সে এই গাইডলাইনটা ফলো করেই কিন্তু এইচএসসি পরীক্ষা দিল, সেখানে বোর্ড ফার্স্ট হলো, তারপরে কি পেলো, তারপরে হচ্ছে বুয়েট ক্র্যাক করলো, ঢাকা মেডিকেল কলেজ ক্র্যাক করলো, ঢাকা ইউনিভার্সিটি ক্র্যাক করলো, মানে একের ভিতর সব যারে বলে আর কি। তো এজন্যই মেইনলি অন্তরদাকেই আমাকে বলছি আসলে তুমি লাইফটা নাও, আমার এখানে আসার কোনো দরকার নাই আসলে। তারপর আমি কিছু কিছু সময় হুট করে চলে আসবো, ওকে? তো অন্তর ভাই কিন্তু বলে দিছে আজকে সবকিছু নিয়ে কথাবার্তা হবে, যে শুরু থেকেই আসলে আমাদের প্রিপারেশনটা কেমন হওয়া উচিত। আসলে আমরা কোন জায়গাটায় পিছিয়ে পড়ি হচ্ছে যখন আমরা আসলে শুরু থেকে শুরুটা করি না। বুঝতে পারছি? শুরু থেকে তুমি যদি শুরুটা না করো ভাই, তাহলে তুমি অনেকখানি পিছাই যাবা। প্রথম থেকে সিরিয়াস থাকতে হবে পড়াশোনায়, কারণ এই 2টা বছর বললে টাইম যে একদম 2 বছরই এরকম কিন্তু না। এবং তুমি অ্যাডমিশনের প্রিপারেশনের কথা বলো, সেটা 3 মাসে কিন্তু প্রিপারেশনটা নেওয়া খুবই টাফ, এবং এটা সম্ভবই না তুমি যদি একাডেমিক ভালো প্রিপারেশন তোমার না থাকে। সো এই শুরু থেকে শুরুটা কিভাবে করতে পারবা, আজকের আলোচনাটা কিন্তু এটা নিয়ে হবে। অন্তর ভাই, তাহলে তুমি বলতে থাকো। আমরা শুরু করে দিই। আচ্ছা, তোমাদের স্পেসিফিক কোনো প্রশ্ন থাকলে কিন্তু আমাকে জানাতে পারো, তাহলে আমি সেই প্রশ্ন নিয়েও কিন্তু তোমাদের সাথে কথা বলবো। ঠিক আছে, আচ্ছা, তো এইচএসসি 26 তোমাদের প্রথমে আরেকবার কংগ্রেচুলেশনস জানিয়ে আমি শুরু করে দিই। আচ্ছা দেখো, তো প্রথম কথা হচ্ছে তোমাদের একটা ভালো কলেজ চয়েস করতে হবে, তাই না? তো কলেজের ব্যাপারটা নিয়ে একটু বলি, যে ভাই এখন তো অনেক অনেক কলেজ আছে ভাই। আমি শুনছি যে ভাই, যে নর্ডেম কলেজে বা ঢাকার বিখ্যাত কলেজগুলোতে না পড়লে নাকি বুয়েট মেডিকেল ভালো ভালো জায়গায় চান্স পাওয়া যায় না।
এ ব্যাপারে আপনার মতামত কি? আমি শুধু তোমাকে এইটুকু আশ্বস্ত করতে পারি যে কলেজ অবশ্যই গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর, বাট এটা কোনো মেইন ফ্যাক্টর না, মানে এক নাম্বার বা একমাত্র ফ্যাক্টর না। ঠিক আছে, ধরো আমার কলেজ ছিল গভর্নমেন্ট আজিজুল হক কলেজ, তোমার রিজভি ভাই যে মেডিকেলে ফার্স্ট হয়েছিল তোমরা সবাই জানো, রিজভি ভাইয়ের কলেজ ছিল সরকারি আনন্দমোহন কলেজ, শেখ সাদি ভাইয়ের কলেজ ছিল সিলেটে জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ, মাইনুল ভাইয়ের কলেজ ছিল হচ্ছে আরেকটা কিশোরগঞ্জের একটা কলেজ। ঠিক আছে, তো আমরা কেউই কিন্তু নটরডেম কলেজ থেকে বিলং করি নাই বা ঢাকার টপ কলেজে পড়ি নাই, এবং আমি আমি নিজে ঢাকার টপ কলেজগুলোতে চান্স পাইছিলাম, কিন্তু আমি আসলে ভর্তি হই নাই। ঠিক আছে, তো প্রথমে আমি তোমাদেরকে এজন্য কলেজ নিয়ে কথা বলতে চাই, কারণ এই বিষয়গুলো এইটাই তোমাদের সামনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়াইছে। কলেজ, তুমি কলেজ সিলেকশন করার সময় একটা জিনিস খেয়াল করবা, যে জায়গাতে তোমার মোটামুটি কম্পিটিশনটা ভালো আছে, তাহলে যে কলেজে মোটামুটি আমার কম্পিটিশন ভালো আছে, ঠিক আছে, কম্পিটিশন ভালো আছে, ঠিক আছে, কম্পিটিশনটা ভালো আছে, সেই কলেজে আমি ভর্তি হব। আচ্ছা, আমি এই কলেজগুলো একটু করে অ্যাভয়েড করার চেষ্টা করব, যে কলেজগুলো সারা বছর খালি পরীক্ষা 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 করে মাথা হ্যাং করে রাখে। ঠিক আছে, যে কলেজগুলো বেশি প্রেসার দেয়, ঠিক আছে, কিছু বেসরকারি কলেজ টলেজ আছে যে অনেক বেশি প্রেসার দেয়, সেই কলেজগুলো আমরা অ্যাভয়েড করার চেষ্টা করব। দেখবা যে এই যে ইয়ার চেঞ্জের আগে একটা পরীক্ষা, এইচএসসি টেস্ট পরীক্ষার পরে আবার পরীক্ষা, এই কলেজগুলো একটু করে অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে, তোমার নিজের ভালোর জন্য করতে হবে। তুমি এত চিন্তা করতেছো ভাই বেশি বেশি পরীক্ষা হলে তো ভালো কলেজ, বেশি বেশি পরীক্ষা হলেই ভালো কলেজ, বিষয়টা এমন না। পরীক্ষার জন্য যদি তোমার পড়াশোনাই হ্যাম্পার হয়, তাহলে সেটাকে ভালো কলেজ বলে না। ঠিক আছে, তুমি অবাক হয়ে শুনবা যে বাংলাদেশের সব কলেজে তোমার টেস্ট পরীক্ষা ফার্স্ট পর সেকেন্ড পর মানে পুরো এইচএসসি সিলেবাসের উপর পরীক্ষা হয়, কিন্তু নর্ডেম কলেজ মানে দেশের সেরা কলেজ, সেখানে কিন্তু কি হয়, শুধুমাত্র সেকেন্ড পেপার পরীক্ষা হয়। তুমি চিন্তা করতে পারো, এবং টেস্ট পরীক্ষার পরে নর্ডেম কলেজ কাউকে চিনে না। ঠিক আছে, তারপরে তুমি তোমার মতো এইচএসসি প্রিপারেশন নিও। কিন্তু অনেক কলেজ আছে দেখবা যে এই মডেল টেস্ট সেই মডেল টেস্ট হাবি যাবি নানান গ্যাঞ্জাম করে ধ্বংস করে দিচ্ছে। ঠিক আছে, এগুলো অ্যাভয়েড করার চেষ্টা করবা। এবং যে কলেজগুলোতে 2 দিন ক্লাসে না গেলে জরিমানা করে ফেলতেছে, এগুলো অ্যাভয়েড করা মোটামুটি ভালো। ঠিক আছে, তুমি অ্যাডমিশন টেস্টের খাতায় কোথাও তোমার কলেজের নাম লেখা থাকবে না ভাই। ঠিক আছে, এটা আমি তোমাকে আবারও মনে করাই দিচ্ছি যে তোমার কোথাও তোমার কলেজের নাম লেখা থাকবে না, তোমার কলেজ দেখে তোমাকে অ্যাডমিশন টেস্টে চান্স দিবে না। ঠিক আছে, এবং আগের ব্যাপার আমাদের সময় যেটা 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 ছিল যে কলেজ থেকে গাইডলাইনের ব্যাপারটা আমরা আশা করতাম, যদিও আসলে পাইনি, এটা সত্যি কথা, এবং অনেক হাতড়াইতে হতো, গাইডলাইন কোথাও পাওয়া যায় না। কিন্তু এখন কিন্তু তোমাদের অনলাইনে অনেক 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 গাইডলাইন অ্যাভেলেবল। যেমন ধর আজকেই তোমাদের সামনে আমি কথা বলতেছি, আমি একটা কথা অনেক সময় বলি যে আমার জীবনে দেখা প্রথম ডিএমসিএন আমি নিজেই। ঠিক আছে, আমি এর আগে কোনো ডিএমসিএন এর সাথে আমার কথা হয়নি, পরিচয় হয়নি। কিছু বইটেন দেখছিলাম, ওদেরকে আমি এলিয়েন ভাবতাম, মনে করতাম ওদেরকে মনে সৃষ্টি করতে স্পেশালি বানাইছে। ঠিক আছে, এই একটা অবস্থা। ঠিক আছে, তো এই জায়গাটা থেকে তাহলে বুঝতেই পারতেছো যে গাইডলাইন দেওয়ার মতো কেউ ছিল না। কিন্তু এখন দেখো, তুমি গতকাল ধরো রেজাল্ট পাইছো, আজকে তোমার সামনে আমি মোটামুটি কিভাবে এই পুরো জার্নিটা পার করতে হবে সে সম্পর্কে কথা বলতেছি। ঠিক আছে, মনোযোগ দিয়ে শুনতে হবে। আই গেস এটা শুনলে এবং তুমি যদি মেনে চলতে পারো, তাহলে এর চেয়ে বেটার আর কিছু গাইডলাইন তুমি কোথাও দেখবা না, আই গেস। আচ্ছা, তাহলে এই হচ্ছে আমাদের কলেজ সিলেকশন। তুমি মোটামুটি ধরো শহরের মধ্যে যে সরকারি কলেজগুলো আছে এগুলো আগে চয়েস দিবা। এই কলেজগুলো দেখা যায় যে একটু চাপ কম থাকে, এবং চাপ কম থাকলে নিজে নিজে পড়াশোনাটা ভালো করা যায়। ঠিক আছে, যেহেতু এখন অনলাইনে অনেক অনেক রিসোর্সেস অ্যাভেলেবল, আমাদের যে ইউটিউব চ্যানেল তুমি ওখানে তাহলে অনেক অনেক ফ্রি ক্লাস দেখতে পারবা। আরও কোর্সেস তো আছে, যেমন আমাদের নিজেদের একাডেমিক বায়োলজি, কেমিস্ট্রি, ইংরেজি কোর্সেস, এগুলো তো তুমি চাইলে জয়েন করতে পারো। ঠিক আছে, না চাইলে আমাদের ফ্রি ক্লাস আছে, সেগুলো দেখতে পারো। ঠিক আছে, তো কলেজ এই জন্য এত বেশি বড় ফ্যাক্টর না। ঠিক আছে, আমার এক মামা ছিল, সে একটা একদম প্রত্যন্ত এলাকার কলেজে ভর্তি হয়েছিল, কিন্তু তারপর সেখান থেকে সে বুয়েটে চান্স পেয়েছে। এবং আমাদের ধরো আমি যখন ঢাকা মেডিকেলে চান্স পাইলাম, তখন আসার পরে তো পরিচয় পর্ব তো হয়, তাই না? তো পরিচয় পর্বের মধ্যে আমাদেরকে জিজ্ঞাসা করা হলো যে আচ্ছা তোমরা তোমাদের নাম এবং কলেজের নাম বলো। ঠিক আছে, তখন আমি অবাক হয়ে শুনলাম যে বাংলাদেশের এমন কোনো জেলা নাই যেখান থেকে এই ডিএমসি চান্স পায়নি। তার মানে একটা জিনিস খেয়াল করো, যে 200 জন চান্স পাইছিল ডিএমসিতে, এই 200 জন মোটামুটি 64টা জেলা থেকে আসছে। বুঝছো অবস্থা? তার মানে সবাই কি তাহলে ঢাকা থেকে চান্স পাইছে? না, অবভিয়াসলি না। বুঝছো, 64টা জেলা স্টুডেন্ট ছিল। এমন পঞ্চগড় বলো, হ্যাঁ হয়তো ওই যে তোমার খাগড়াছড়ি, বান্দরবান, এরকম খাগড়াছড়ি থেকেও ছিল, বান্দরবান রাঙামাটি থেকে হয়তো ওই রকম থাকে না। তুমি কক্সবাজার বলো, তুমি
হচ্ছে পঞ্চগড় বলো, তুমি কুড়িগ্রাম বলো, তুমি ঠাকুরগাঁও বলো, তুমি দিনাজপুর বলো, বগুড়া বলো, রংপুর বলো, নাটোর বলো, এমন কোনো জায়গা নাই যেখান থেকে ঢাকা মেডিকেলে পোলাপাইন চান্স পায়নি। ঠিক আছে, কাজেই এটা তোমারও পাওয়া সম্ভব। নিজেকে একটু স্ট্রং বানাও, স্ট্রং বানালেই কিন্তু হয়ে যাবে। আসসালামু আলাইকুম, ক্লাস হবে না কেমিস্ট্রি? কেমিস্ট্রি কোন ক্লাস? কেমিস্ট্রি কোন ক্লাস? আচ্ছা জানি না, তুমি আমাকে একটু কমেন্টে জানো কেমিস্ট্রি কোন ক্লাসের কথা তুমি বলতেছো। আজকে রাত 9টায় কিন্তু আবার রিজভি ভাইয়ের রুই মাছ ক্লাস আছে। রিজভি ভাই একদম রুই মাছ ভাজি করে তোমাদেরকে খাওয়াই দিচ্ছে। ঠিক আছে, ক্লাসটা করতে পারো। আচ্ছা, তাহলে এই হচ্ছে আমাদের কলেজের অবস্থা। তোমরা কিন্তু প্রশ্ন করতে পারো আমাকে, তোমাদের প্রশ্নের উত্তরগুলো আমি দিতে চাই। ঠিক আছে, তাহলে এই হচ্ছে তোমাদের কলেজের অবস্থা। আচ্ছা, কলেজ শেষ, এখন আমরা সামনে আগাই। এখন কলেজ তো শুরু হতে এখনো মোটামুটি আমাদের বেশ একটা সময় আছে। এই সময়টা আমরা কিভাবে করতে পারি বা কি করতে পারি, হাউ টু স্টার্ট। ঠিক আছে, একটা ইঞ্জিন হাউ টু স্টার্ট, এটা যদি আমরা একটু দেখি, হাউ টু স্টার্ট। ঠিক আছে, কিভাবে আমরা পড়াশোনাটা শুরু করব। জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে শুরু করা। তুমি যদি পারফেক্টলি ভালোভাবে শুরু করতে পারো, এটা তোমাকে অনেক বেশি বুস্ট দেবে। ঠিক আছে, তো আমি আমার শুরু সম্পর্কে তোমাদের একটু বলবো। ঠিক আছে, আমি যে গাইডলাইনটা দিব এটা একদম র গাইডলাইন। ঠিক আছে, এখানে কোনো ফরমালিন মেশানো নাই, কোনো প্রিজারভেটিভ নাই, কোনো অ্যাডেড কোনো কিছু নাই, একদম পিওর যেটা দরকার আমি নিজে যেটা করে এসেছি ঠিক সেটাই বলবো। ওকে, হাউ টু স্টার্ট। ঠিক আছে, তোমার কলেজের এখনো কিন্তু বেশ একটা সময় বাকি আছে কলেজে পড়া শুরু হইতে। ইভেন এর মধ্যে অনেকেই কিন্তু তুমি চিন্তা করলে অবাক হয়ে যাবে, অনেকেই কিন্তু বিভিন্ন প্রাইভেটে পড়া শুরু করে দিয়েছে। ইভেন আমাদের যে ব্যাচগুলো আছে বায়োলজি, কেমিস্ট্রি, ইংলিশ, সেখানেও কিন্তু এইচএসসি 26 ব্যাচের অনেকেই অ্যাড আছে। ঠিক আছে, যেমন এই যে আব্দুর রহমান, ও কিন্তু অ্যাড আছে, ও লাইভ দেখতেছো সম্ভবত। তো এই যে সবাই কিন্তু শুরু করে দিছে। এখন ভাই আমি কি তাহলে পিছিয়ে গেলাম? সবাই নাকি অনেক আগেই শুরু করে দিছে। না, তুমি এখনো পিছিয়ে যাও নাই, তবে ইটস দ্য পারফেক্ট টাইম টু স্টার্ট। ঠিক আছে, এতদিন তোমাকে হয়তো আমি বলে আসছি যে কয়েকদিন একটু রেস্ট করো, কিন্তু এখন আসলে আর রেস্ট করতে বলবো না, কারণ এখন তোমাকে একটু একটু করে শুরু করতে হবে। ভাই শুরুর দিনে কি আমি 10 ঘন্টা করে পড়বো? না, শুরুর দিনে তোমাকে 10 ঘন্টা পড়তে হবে না, বাট ইউ হ্যাভ টু স্টার্ট। তো কিভাবে আমরা স্টার্ট করব সেটা নিয়ে একটু করে তোমাদের সাথে কথা বলে ফেলি, চলো। আচ্ছা, তো শুরুতে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা বই কিনবো। কি করব? বই কিনবো। কি করব ভাই? বই কিনবো, বা বড় ভাইয়া আপুদের কাছ থেকে ওদের যে বই আছে সে বইটা কালেক্ট করব। ঠিক আছে, বই না কিনলে পড়াশোনার যে ফ্লো বা যে স্পিড এটা আসে না। কাজেই বই কিনবো। যেমন আমি ধরো যখনই কোনো চিন্তা করি যে আমি এই এই জিনিসটা আমি করতে চাই, আমি ধরো একটা ডিগ্রির পড়া পড়তে চাই, বা ধরো আমার যেটাই করতে চাই, বা ধরো আমি যখন নতুন নতুন ইয়ারে উঠি, তখন ধরো আমি 5th ইয়ারে উঠলাম, তখন আমি কি করছি জানো? সবার আগে আমি যা বই কিনে নিয়ে এসেছি। বই কেনা মানে হচ্ছে একটা মোটিভেশন, যে এখন আমার সামনে বই আছে, বইয়ের সুন্দর গন্ধ নিবা এবং একটু একটু করে বই খুলবা, পেজ উল্টাবা, দেখবা যে বইয়ের সাথে তোমার একটা কি হচ্ছে, ওরিয়েন্টেশন হচ্ছে। আমরা ধরো কোন একটা কোর্স যখন লঞ্চ করি তখন কি করি? ওরিয়েন্টেশন ক্লাস নেই না? ঠিক সেই রকমই নতুন বই যখন তুমি কিনে নিয়ে আসবা, তখন তোমার বইয়ের সাথে তোমার একটা ওরিয়েন্টেশন হবে। আচ্ছা, বইটা এতটুকু মোটা, বইয়ের একটু পৃষ্ঠা উল্টা পাল্টায় দেখবা যে কি আছে বইটার মধ্যে, বইটা কত বড়, কত পেজের বই, এই বইটা আমাকে কিন্তু এত দিনের মধ্যে শেষ করতে হবে, এরকম একটা টার্গেটও কিন্তু মনে মনে সেট হবে। ঠিক আছে, বইয়ের 1-2টা চ্যাপ্টার একটু 2-4টা পেজ একটু পড়ে পড়ে দেখবা, পড়লেই তুমি বুঝতে পারবা যে আসলে যে পড়ার ডেপথ কতটুকু। এবং আমি তোমাদেরকে আগেই জানিয়ে রাখতে চাই যে এসএসসির তুলনায় এইচএসসির পড়ালেখা আমি যদি বলতে চাই তাইলে মোটামুটি 10 গুণ বললে আমার মনে হয় ভুল হবে না। শেখ সাদি, তোর কি মনে হয় 10 গুণ বলা যায়? হ্যাঁ বলা যায়, 10 গুণ বলা যায়। তাহলে অ্যামাউন্টটা বুঝতে পারতেছো তো, তাই তো? তো এই হচ্ছে অবস্থা। তো এই সিলেবাসটা তোমাদেরকে এসএসসির চেয়ে কম সময়ে শেষ করতে হবে। ভাই এসএসসির চেয়ে কম সময়ে শেষ করতে বলতে হবে, এটা কেমন কথা হইলো? দেখো, তোমরা কিন্তু এসএসসির জন্য পুরোপুরি 2 ইয়ার্স পাইছো, বরং 2 বছরের একটু বেশিই পাওয়া যায়। ঠিক আছে, কিন্তু এইচএসসির জন্য তুমি অবাক হয়ে দেখবা যে তোমার রেজাল্ট কিন্তু হয়েছে, ধরো ক্লাস শুরু হতে হতে আরো 1.5-2 মাস সময় লাগবে, কিন্তু তোমাদের পরীক্ষা যায় দেখবা যে এপ্রিল মাসে হচ্ছে, মানে 2 বছরের কম, লেস দেন 2 ইয়ার্স, 2 বছরেরও কম সময়ের মধ্যে কিন্তু তোমাদের পরীক্ষাটা অনুষ্ঠিত হয়ে যাবে। কাজেই বুঝতে পারতেছো যে এই যে একটা টাইম ফ্রেমটা কিন্তু খুবই কম, এসএসসির চেয়ে অনেক কম। ভাই আপনি ভয় দেখাচ্ছেন,
একদমই ভয় দেখাচ্ছি না। আমি কনফিডেন্ট যে তোমরা যদি আজকে যারা এখানে আসো, আমি বিশ্বাস করি যে তাদের মধ্যে সিরিয়াসনেস অন্যদের চেয়ে একটু হলেও বেশি। তাছাড়া রেজাল্টের আনন্দ মিষ্টি খাওয়া বাদ দিয়ে ওরা আমার এই গল্পহীন নিরস ভয় দেখানো গাইডলাইন শুনতো না। ঠিক আছে, তাহলে তোমরা অবশ্যই একটু এগিয়ে আছো, আমি বিশ্বাস করি। তো এই 2 বছরের কম সময়ের মধ্যে তোমাকে এই বিশাল সিলেবাসটা শেষ করতে হবে। ভাই আপনি তো বই কেনার কথা বললেন, তাহলে একটু বইগুলোর নামগুলো যদি একটু বলে দেন তাহলে তো খুবই উপকার হয়। তো চলো আমরা তাহলে একটু বইয়ের নামগুলো দেখে ফেলি। ঠিক আছে, আমরা যদি একটু বইয়ের নামগুলো দেখে ফেলি তাহলে কি দেখা যায়। একটু বইয়ের নামগুলো যদি দেখে ফেলি, বইয়ের কি ছবিগুলোই বইয়ের ছবি তোমাদেরকে দেখিয়ে ফেলবো কিনা এটাই ভাবতেছি। দাঁড়াও, আমি তোমাদেরকে বইয়ের ছবিটাই দেখা ফেলি, 1 মিনিট একটু দাঁড়াও। আচ্ছা, তো এই যে দেখো এখানে আমরা কিছু বই দেখতে পাচ্ছি, তাই না? আচ্ছা, তোমরা মনে হয় কতটুকু ভালোভাবে দেখতে পাচ্ছ আমি জানি না। এখানে আমরা কিছু বই দেখতে পাচ্ছি। তো এই বইগুলোর দিকে তুমি যদি তাকাও তাহলে প্রথমেই যদি আমি দেখি তাহলে এখানে কি আছে, এখানে আমরা একটা একটা করে বইয়ের দিকে আগাই। প্রথমে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে জীববিজ্ঞান প্রথম পত্র। ঠিক আছে, কই গেল? আচ্ছা, একটু ছোট আছে, যাই হোক। এখানে যদি তোমরা দেখো তাহলে দেখবো জীববিজ্ঞান প্রথম পত্র লিখছে হচ্ছে ডক্টর মোহাম্মদ আবুল হাসান। ঠিক লিখেছেন কে? ডক্টর মোহাম্মদ আবুল হাসান। এটা হচ্ছে বোটানির জন্য নিতে হয়। তারপরে জুলজির জন্য কি নিব ভাই? এটার জন্য নিব আমরা হচ্ছে গাজী আজমল স্যারের বই। সামনে দেখবে একটা বাঘের ছবি দেওয়া আছে। ঠিক আছে, এগুলো দেখে দেখে নিবা। আচ্ছা, কেমিস্ট্রি প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র দুইটাই কোন স্যারের বই কিনবো? সরোজকান্তি সিংহ হাজারি স্যারের বই কিনবো। ঠিক আছে ভাই, প্রথমেই কি ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুটোই কিনে নিব, নাকি আগে ফার্স্ট পেপার কিনবো পরবর্তীতে সেকেন্ড পেপার কিনবো? এক এক কলেজের সিস্টেম হচ্ছে এক এক রকম। কোনো কোনো কলেজে ফার্স্ট পেপার সেকেন্ড পেপার একসাথে পড়া শুরু হয়, কোনো কোনো কলেজে আবার ফার্স্ট পেপার সেকেন্ড পেপার ফার্স্ট ইয়ারে ফার্স্ট পেপার সেকেন্ড ইয়ারে সেকেন্ড পেপার এই মডিউলে আগায়। ঠিক আছে, তো এই জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা আপাতত ফার্স্ট ইয়ারের বইগুলো কিনে নিতে পারি। তুমি সেটা সেকেন্ড ইয়ার সহ কিনে নিতে পারো। বায়োলজি বই আমি বলবো যে ফার্স্ট পেপার সেকেন্ড পেপার একসাথে কিনে নেওয়া এটাই বেটার। ঠিক আছে, আর ফিজিক্স এখানে আমরা দেখতে পাচ্ছি আমির হোসেন বা ইসাক স্যারের যে বই, এটা ফার্স্ট পেপার সেকেন্ড পেপার তোমাদেরকে কিনে নিতে হবে। একটা নীল কালারের বই, একটা সবুজ কালারের বই। তবে আমি একটা জিনিস অবশ্যই তোমাদেরকে রেকমেন্ড করব, সেটা হচ্ছে ফিজিক্সের জন্য এই দুটো বই মেডিকেলের জন্য মাস্ট লাগেই। তবে যেহেতু আমি এখানে মেডিকেলের গাইডলাইন দিচ্ছি না, সেহেতু আমি তোমাদেরকে বলবো যে আরেকটা বই তোমাদেরকে অবশ্যই রাখতে হবে ভালো আন্ডারস্ট্যান্ডিং এর জন্য, এইচএসসির জন্য। সেটা হচ্ছে শাহজাহান তপন স্যারের বইটা রাখতে হবে। কার জন্য? এটা হচ্ছে ফিজিক্সের জন্য। ঠিক আছে, তাহলে তোমরা কিন্তু এই পেজের একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। ঠিক আছে, একটা স্ক্রিনশট নিয়ে রাখো। ঠিক আছে, এটার একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। আচ্ছা, ঠিক আছে, ওকে, তাহলে আমি কাস্টিং বন্ধ করে দিচ্ছি। ওকে, আচ্ছা, তো এই হচ্ছে আমাদের বইয়ের হিসাব চলে গেল। ঠিক আছে, বইয়ের নামটাম সবাই বুঝতে পারছো তো? কোথাও বুঝতে অসুবিধা হলে আমাকে জানাও। নিয়ামুল ইসলাম, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তো এখন চলো আমরা একটু আগাই। তাহলে এই বইগুলো তুমি নিয়ে ফেলো ভাই। এই বই কোম্পানির সাথে কি আপনার কোনো বিশেষ যোগাযোগ আছে নাকি? টাকা পয়সার লেনদেন আছে যে এই বইগুলোর নাম আপনি বললেন? জি না, এরকম কিছু নাই, কারণ এই বইয়ের কোম্পানি বিশাল। আমার মতো লোকের সাথে তাদের যোগাযোগের খুব একটা দরকার নাই। ঠিক আছে, একটা জিনিস মাথায় রাখো যে এই বইগুলো থেকে আমরা দেখি যে মেডিকেল ভার্সিটি বা তুমি যে জায়গায় পরীক্ষা দাও না কেন সেই জায়গাগুলোতে প্রশ্নগুলো আসবে। ঠিক আছে, তোমাদের টিচাররা তোমাদেরকে অনেক রকম বইয়ের নাম বলতে পারে। ঠিক আছে, বাট আমি তোমাদেরকে একটা কথা বলবো যে আজকে তোমাদের সামনে অন্তর সাহা যে বইগুলোর নাম বলতেছে, এই বইগুলো তুমি যদি না পড়ো না কিনো তাহলে বিশাল বিপদে পড়বা। ঠিক আছে ভাই, আপনি এত বড় একটা কথা বললেন, আমি আমার টিচার বলছে যে অমুক স্যারের বই কিনতে, আর আপনি বললেন যে এগুলো কিনতেই হবে। জি হ্যাঁ, আমি আবারও বলতেছি, তুমি যে স্যারেরই বই কেন, আমি যাদের যে বই স্যারের বইগুলোর নাম বলতে বলছি বা নাম বলছি, এগুলো তোমাকে ইউ হ্যাভ টু বাই, তোমাকে এটা কিনতেই হবে। ঠিক আছে, সোজা হিসাব। আমি আমার জীবনে যে ভুলটা করে এসছি, আমি চাই না তোমাদের জীবনে এই ভুলগুলো হোক। তাইলে আমরা ফিজিক্সের জন্য কিন্তু কি কিনবো? তপন স্যারের বই, তপন স্যার আর হচ্ছে ইসহাক স্যার, তপন স্যার আর হচ্ছে ইসহাক স্যার, এই দুটো বই কিনবো।
কেমিস্ট্রির জন্য কিনবো হচ্ছে হাজারি স্যার, এবং বায়োলজির জন্য কিনবো হচ্ছে ফার্স্ট পেপারে হচ্ছে হাসান স্যার, আর হচ্ছে সেকেন্ড পেপার হচ্ছে কি, সেকেন্ড পেপারে হচ্ছে আজমল স্যার, গাজী আজমল স্যার। ঠিক আছে। ম্যাথের জন্য কি কিনবো ভাই, ম্যাথের জন্য কিনবো হচ্ছে কেতাবউদ্দিন, কেতাবউদ্দিন অথবা অথবা ঠিক আছে, এটা কিন্তু প্লাস, তপন স্যারও কিনতে হবে, ইসাক স্যারও কিনতে হবে। আর এখানে হচ্ছে কেতাবউদ্দিন স্যার এবং এবং এস ইউ আহমেদ স্যার, যে কোনো একজনের বই কিনলেই হয়ে যাবে। এবং আমি বলবো যে এই বইটা এত ভাস্ট লেখা যে এই বইয়ের সব অঙ্ক যদি তুমি পারো তাহলে আমার মনে হয় তুমি বুয়েট ক্র্যাক করে আসা কোনো ব্যাপার না। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। তো এই বইগুলো আমরা খুব ভালোভাবে পড়বো। আমরা এখন থেকে যে টিচারের কাছেই পড়ি বা যাই করি না কেন, আমাদের যে লক্ষ্য থাকবে সেটা হচ্ছে প্রত্যেকটা বই আমরা অবশ্যই পড়বো। ধরো তুমি তোমার ফিজিক্স টিচারের কাছে গেলা বা তোমার কেমিস্ট্রি টিচারের কাছে গেলা, কেমিস্ট্রি টিচার তোমাকে পড়াচ্ছে, উনি অনেক ভালো পড়ান, কিন্তু তুমি বাসায় এসে অবশ্যই উনার নোটের পাশাপাশি তোমার বই থেকে পড়াটা অবশ্যই পড়ে নিবা। কারণ একটা জিনিস তোমাকে আমি আবারও বলতেছি যে পড়াশোনার একটা ইন্টিগ্রাল পার্ট হচ্ছে বই। তুমি যদি বইকে অ্যাভয়েড করো তাহলে কিন্তু কোনোভাবেই অ্যাডমিশন টেস্ট বা এইচএসসি তে ভালো করা সম্ভব নয়। আমি এই হাজারি স্যারের বইটা খুব ভালোভাবে পড়ে এইচএসসি তো কভার করেই ফেলছি, এমনকি বুয়েট পরীক্ষায় আমার 200 মার্কের ছিল হচ্ছে কেমিস্ট্রি, 200-র মধ্যে আমি 180 তুলছি শুধুমাত্র কেমিস্ট্রি থেকে, এই হাজারি স্যারের বই পড়ে, আর কিচ্ছু না। ঠিক আছে, তার মানে বইয়ের রিসোর্স গুলো তুমি যদি ভেতরে ধারণ করতে পারো তাহলে তোমাকে কেউই আটকাইতে পারবে না, তোমাকে আটকানো কোনোভাবেই সম্ভব না, সোজা হিসাব, একদম বাংলা কথা। তাহলে আমি যেটা বলতেছিলাম হাউ টু স্টার্ট, তো হাউ টু স্টার্টের যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ব্যাপার সেটা হচ্ছে, একটু চেক দিতে সব ঠিকঠাক আছে কিনা। আচ্ছা, হাউ টু স্টার্টের মধ্যে আমি যে ব্যাপারটা তোমাদেরকে আবারও বলতে চাই সেটা হচ্ছে, এখানে কি আটকে গেল নাকি? আচ্ছা, হাউ টু স্টার্টের মধ্যে যে ব্যাপারটা সেটা হচ্ছে, আজকে তুমি আমার এই কথাগুলো শুনলা, শোনার পরে কিন্তু তুমি অ্যাটলিস্ট ভুল পথে আর পা বাড়াবা না, আমি জানি। এবং আমরা যখন আমাদের কোর্সের মধ্যে যে ক্লাসগুলো নেই, তোমরা যদি আমাদের যে ইউটিউব চ্যানেলটা আছে সেটা হচ্ছে রোড টু ডিএমসি, এটা লিখে যদি তুমি সার্চ দাও, সার্চ দেওয়ার পরে তুমি যদি প্লেলিস্ট সেকশনে যাও, আমি তোমাদেরকে একটু দেখাই দিই যে তোমরা এইভাবে এখান থেকে শুরু করতে পারো। এবং এটার জন্য কিন্তু তোমাদের কোনো পেমেন্ট করতে হবে না, কোনো টাকা পয়সা খরচ করতে হবে না। ঠিক আছে, তুমি এই ক্লাসগুলো যদি একটু দেখো, আমি তোমাদেরকে দেখায় দিচ্ছি, 1 মিনিট। আচ্ছা, তোমাদেরকে আমি প্লেলিস্ট থেকে তোমরা কিভাবে আমাদের ফ্রি ক্লাসগুলো দেখতে পারো সেই জিনিসটা তোমাদেরকে এখনই আমি বোর্ডে দেখায় দিচ্ছি। ঠিক আছে, এবং এটা তোমার জন্য লাইফ সেভিং হবে আমি জানি, এবং আমি বিশ্বাস করি এখানে অনেক রকম গাইডলাইন আছে, অনেক কিছু আছে। ঠিক আছে, তো তুমি এখান থেকে দারুণভাবে উপকৃত হতে পারো। আচ্ছা, এই যে দেখো, এই যে দেখতে পাচ্ছ তাই না, এই যে দেখো আমাদের রোড টু ডিএমসি, উপরে কি লিখছি সার্চ বক্সে দেখো, রোড টু ডিএমসি। এটা তুমি যদি লেখো তাহলে আমাদের পেজ চলে আসবে। আমি পেজে চলে আসলাম, আমাদের ইউটিউব চ্যানেলে চলে গেছি, দেখছো। আচ্ছা, এই ইউটিউব চ্যানেলের মধ্যে দেখো অনেক ভিডিও আছে। ঠিক আছে, তো আমরা কই যাব, এখানে আমাদের অনেক ক্লাস টাস আছে। ঠিক আছে, আমরা চলে যাব হচ্ছে প্লেলিস্ট সেকশনে। কোথায় যাব? প্লেলিস্ট সেকশনে যাওয়ার পরে দেখো এখানে অনেক অনেক রকম ক্লাস আছে। এই যেখানে দেখো অনেক রকম, আমাদের উদ্ভিদ সাহিত্যের একটা চ্যাপ্টার, তাই না? তুমি এগুলো দেখার দরকার নেই, তুমি কই চলে যাবা, তুমি একটু স্ক্রল করো, তুমি একটু স্ক্রল করলেই তুমি চলে যাবা কোথায়, যেমন আমি একটু যদি তোমাদেরকে দেখাই, দাঁড়াও, এই যে দেখো এখানে কিন্তু অনেক রকম ক্লাস আছে, দেখছো, রক্ত সঞ্চালন, কোষ ও কোষের গঠন। 1 নম্বর চ্যাপ্টারটার নাম কি? কোষ ও কোষের গঠন। তুমি যদি এই প্লে লিস্টের মধ্যে দেখো 16টা ভিডিও আছে, এই ভিডিওগুলোর মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে একদম এই চ্যাপ্টারটা পুরোটা পড়ায় দেওয়া আছে। ঠিক আছে, সবচেয়ে ভালো হয় তুমি যদি এখানে সার্চ দাও হচ্ছে টার্বো বায়োলজি কোর্স লেখে, তাইলেও আমাদেরটা চলে আসার কথা। টার্বো, এই প্লেলিস্ট সেকশনের মধ্যেও পাবে যে টার্বো বায়োলজি কোর্স লিখে তুমি যদি সার্চ দাও তাহলে এই যে দেখো টার্বো বায়োলজি প্লেলিস্ট কিন্তু চলে আসছে, দেখছো। এখন আমরা এখানে ক্লিক করতেছি, দেখো
এখানে আমরা ক্লিক করলাম টার্বো বায়োলজি, অ্যাড চলে আসছে। যাই হোক, অ্যাডের পরেই শুরু হয় সব সময়, তোমরা ক্লাস দেখতে গেলে অ্যাড আসবে, কিছু করার নাই। আচ্ছা, তো এখন খেয়াল করো একটা জিনিস। আচ্ছা, এই যে দেখো এখানে কিন্তু রিজভি ভাইয়ের ক্লাস আছে, তাই না? মেডিকেল ফার্স্ট রিজভি ভাইয়ের ক্লাস। এখানে দেখো অনেকগুলো, প্রায় 60টার মতো ভিডিও আছে বিভিন্ন চ্যাপ্টারের। দেখো রক্ত সঞ্চালন, জিনতত্ত্ব বিবর্তন, কোষ রসায়ন, তাই না? এই ক্লাসগুলো কিন্তু তুমি এখান থেকে করতে পারো, ঠিক আছে? ধরো তোমার আমাদের যে প্রথম চ্যাপ্টার, সেটার নাম কি? সেটার নাম হচ্ছে কোষ ও কোষের গঠন। এই যে দেখো কোষ ও কোষের গঠনের উপর একটা ক্লাস আছে। কে নিচ্ছে? রিজভি ভাই নিচ্ছে, ঠিক আছে? একদম সুন্দর করে ধরে ধরে প্রত্যেকটা লাইন ধরে ধরে কিন্তু আমরা আসলে তোমাদেরকে এইখানে পড়াই, ঠিক আছে? এখানে তুমি দেখো এই যে প্রত্যেকটা জিনিস কিন্তু তোমাদেরকে ধরে ধরে একে একে এরকম ভাবে পড়ানো আছে। এই চ্যাপ্টারটা তোমরা কিন্তু আমাদের সাথেই পড়ে ফেলতে পারো, ঠিক আছে? তো এইভাবে কিন্তু তোমরা তোমাদের পড়ালেখার যে জার্নি সেটা কিন্তু শুরু করতে পারো। ইউ ক্যান স্টার্ট উইথ আস, ঠিক আছে? এই ক্লাসগুলো তোমাদের জন্য একদম ফ্রিতে নিয়ে আসে, এই ক্লাসগুলো তোমরা পড়তে পারো। এভাবে যদি মানুষকে ধরে ধরে পড়ায় দেওয়া হয়, তাহলে আমার মনে এগুলো নিয়ে আর কোনো চিন্তা থাকার কথা না, ঠিক আছে? এই যে আমাকেও দেখা যাচ্ছে, আমি একটা ক্লাস নিয়েছিলাম, ঠিক আছে? এবং এই যে দেখো এখানে কিন্তু আমরা প্রত্যেকটা জিনিস ধরে ধরে, প্রত্যেকটা লাইন ধরে ধরে ছবি দিয়ে দিয়ে আমরা এই জিনিসগুলো কিন্তু তোমাদেরকে পড়ায় দিছি, বুঝছো? খুবই, এই যে দেখো ছবি টবি দিয়ে পড়ানো আছে। তুমি এখান থেকে এই ক্লাসগুলো করতে পারো, ওকে? আচ্ছা, তাহলে এভাবে আমরা শুরু করতে পারি। আমরা শুরুটা এভাবে যদি আমরা করি, তাহলে আমাদের বুঝতে ইজিয়ার হবে। আচ্ছা, এরপরে যদি আমরা একটু যাই যে আমরা ফিজিক্স যখন পড়বো তখন আমরা কিভাবে পড়তে পারি। আচ্ছা, ফিজিক্স আমরা যখন পড়বো তখন আমাদের 2 নম্বর যে চ্যাপ্টার ভেক্টর, সেটা দিয়ে আমাদের কার্যক্রম শুরু হবে, তোমরা সবাই জানো। তো ভেক্টর তুমি যখন পড়বা, তোমাদের স্যার তোমাদেরকে ধরো পড়াইলো, বা ইউটিউবের ফ্রি প্লেলিস্ট তোমরা দেখতে পারো কোথাও থেকে। পড়ার পরে তুমি যেটা করবা, বইয়ের মধ্যে যত রকম অনুশীলনী আছে, ঠিক আছে, এই অনুশীলনীর প্রশ্নগুলো তুমি সলভ করবা। কি করবা? অনুশীলনীর প্রশ্নগুলো সুন্দরভাবে সলভ করবা। ওখানে দেখবে বিগত বছরের বোর্ড কোশ্চেন আছে, সেগুলো তুমি সলভ করার চেষ্টা করবা। তুমি এখনই যে সব পারবা এমন না, বাট চেষ্টা করবা। তুমি যত প্র্যাকটিস করবা এবং চেষ্টা করবা, তত তোমার এই জায়গাতে তোমার স্ট্রেংথ বাড়বে, তত এই জায়গাতে কি হবে? তোমার স্ট্রেংথ বাড়বে। এটা কিন্তু খুবই 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 ইম্পর্টেন্ট। তো অনুশীলনী তুমি বই পড়লা, তারপরে তুমি অনুশীলনী সলভ করবা, তারপরে তুমি একটা কোয়েশ্চেন ব্যাংকও কিন্তু কিনে নিতে পারো। ভাই কিসের কোশ্চেন ব্যাংক? এটা ভবিষ্যতে যদি তোমার মেডিকেলে পড়ার ইচ্ছা থাকে, তাহলে তুমি একটা মেডিকেল কোশ্চেন ব্যাংক নিয়ে নিতে পারো যে কোনো কোম্পানির। তবে সেটা হতে হবে কি? সেটা হতে হবে হচ্ছে চ্যাপ্টার ওয়াইজ। কেমন কোশ্চেন ব্যাংক? এটা হচ্ছে চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন ব্যাংক। তুমি ধরে চ্যাপ্টার পড়লা, তারপরে তুমি কোশ্চেন ব্যাংক দেখে ফেললা। এইভাবেই কিন্তু আমরা আসলে একাডেমিক টু অ্যাডমিশন প্রিপারেশন আসলে নেই, ঠিক আছে? এবং আমি এই কাজটা নিজেও করে আসছি, এই জন্য তোমাদেরকে আজকে এই কাজটা করতে বললাম। এবং অনেকেই হয়তো এই ব্যাপারটা আজকে রিয়েলাইজ করতে পারবা না। কখন পারবা? এইচএসসি পরীক্ষা হয়ে যাবে যখন, তখন হয়তো পারবা যে ওই যে আজ থেকে 2 বছর আগে অন্তর ভাই কথাটা বলছিল, যদি শুনতাম তাহলে আজকে আমাকে এই দিন দেখতে হতো না, ঠিক আছে? আচ্ছা, তাহলে এভাবে কিন্তু শুধু ফিজিক্স পড়বো কি না, এভাবে আমরা কিন্তু কেমিস্ট্রিও কিন্তু আমরা এভাবে করতে পারি, এবং আমাদের ম্যাথও কিন্তু আমরা এভাবেই পড়বো। প্রথমে বই পড়বো, বইয়ের অনুশীলনীগুলো সলভ করবো, কোশ্চেন ব্যাংক সলভ করবো, এবং বইয়ের যে টেক্সট বা লাইনগুলো আছে এগুলো সুন্দরভাবে পড়বো। তোমরা জানো আমাদের কোর্সগুলোতে আসো, ওখানে কিন্তু আমরা চেষ্টা করছি যে তোমাদের দাগানো বইয়ের পিডিএফটা দিয়ে দেওয়ার, যাতে তোমরা এখন থেকেই ওই যে মেডিকেলের জন্য কোনগুলো ইম্পর্টেন্ট, ইউনিভার্সিটির জন্য কোনগুলো ইম্পর্টেন্ট, এগুলো যাতে এখন থেকেই জানতে পারো বা বুঝতে পারো। এই জন্য আমাদের কোর্সে যারা যুক্ত আছে, তোমরা যে ফিচার্ড পোস্ট বলে যে ব্যাপারটা আছে, ওই ফিচার্ড পোস্টের মধ্যেই কোর্সের যে প্রাইভেট গ্রুপ আছে, ওটার যে ফিচার্ড পোস্ট আছে, ওই ফিচার্ড পোস্টের মধ্যেই কিন্তু সুন্দরভাবে এই পিডিএফ গুলো সাজানো পাবা, ঠিক আছে? মানে এখন থেকেই কিন্তু আমরা আসলে একাডেমিক টু অ্যাডমিশন প্রিপারেশনটা নিচ্ছি। আর বায়োলজি কিভাবে প্রিপারেশন নেব? বায়োলজি প্রিপারেশন শুরু করবো আমাদের সাথে। ওই যে আমি যে প্লেলিস্ট দেখাই দিলাম, ওই প্লেলিস্টের ভিডিওগুলো তুমি দেখবা। প্রত্যেকটা লাইন শুরুতে পড়তে হবে, শুধু দাগানো লাইন না। শুরুতে তুমি প্রত্যেকটা লাইন বুঝে বুঝে পড়বা, তারপর রিভিশন যখন দিবা তখন তুমি দাগানো লাইনগুলো প্র্যাকটিস করবা, ঠিক আছে? ভাই বায়োলজি মানে কি শুধু মুখস্থ? জি না, বায়োলজি মানে শুধু মুখস্থ না। বায়োলজি আমরা যখন ছবি দেখে দেখে পড়বো, যখন আমরা প্রত্যেকটা ওয়ার্ড ভেঙে ভেঙে পড়বো, ঠিক আছে, তখন কিন্তু বায়োলজি আমাদের জন্য অনেক কি হবে? ইজিয়ার হবে। প্রত্যেকটা ওয়ার্ড কিন্তু আমরা ভেঙে ভেঙে পড়ার চেষ্টা করব, ঠিক আছে? তাহলে আমাদের পড়াটা ইজি হবে। ভাই আমি তো বুঝি না, ভেঙে পড়া। তুমি আমাদের ক্লাস দেখবা, আমাদের ক্লাস দেখলে কিন্তু বুঝে যাবা
ঠিক আছে, তুমি আমাদের ক্লাস দেখো না দেখো, আমি আমি অবশ্যই তোমাদেরকে বলবো ওই যে, বা আমাদের কোর্সে জয়েন করো আর না করো, আমি তোমাদেরকে বলবো ওই যে প্লে লিস্ট আছে না, প্লে লিস্ট থেকে তুমি যদি কয়েকটা চ্যাপ্টারের ক্লাসও দেখে ফেলো এই যে ছুটির মধ্যে, ওখানে কিন্তু 1.5x স্পিডেও দেখা যায়। ঠিক আছে, তুমি যদি ক্লাস দেখে বইয়ের মধ্যে একটু নোট টোট করে রাখো, বিশেষ করে কোষের গঠন, তারপরে কোষ রসায়ন, এই চ্যাপ্টারগুলো তুমি যদি সলভ করো একটু একটু করে, তাহলে একটা দারুণ ব্যাপার হবে। সেটা কি জানো? সেটা হচ্ছে এই যে চ্যাপ্টারগুলো, এগুলো হচ্ছে পুরো বায়োলজির হচ্ছে প্রাণ, পুরো বায়োলজির কি প্রাণ। তার মানে কি, এই চ্যাপ্টার ধরো কোষ রসায়নের মধ্যে কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড সবকিছু বিস্তারিত লেখা আছে, তাই না? তুমি ধরো উদ্ভিদ সাহিত্য পড়তে যায়, তুমি পড়তেছো যে এটা হচ্ছে একটা মনোস্যাকারাইড, এটা হচ্ছে ডাইস্যাকারাইড, তুমি কিন্তু মনোস্যাকারাইড ডাইস্যাকারাইড মানে জানো না, তাহলে কেমনে হবে? কিন্তু এই চ্যাপ্টারের মধ্যে আমরা কিন্তু সুন্দর করে তোমাকে বলেছি মনো মানে কি, মনো মানে হচ্ছে এক, আর কি স্যাকারাইড, স্যাকারাইড মানে কি স্যাকারাইড, স্যাকারাইড মানে হচ্ছে কি একটা 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 ইউনিট, একটা চিনি, তাই না? এটা একটা ইউনিট, একটা চিনির একটা ইউনিট, ঠিক আছে? এবং এটাকে ভাঙলে আমরা দেখবো যে আর তেমন কিছু পাচ্ছি না, আর কোনো গ্লুকোজ বা অন্য কোনো আর কোনো মানে চিনির ইউনিট আমরা পাচ্ছি না, ঠিক আছে? আবার যখন ডাইস্যাকারাইড বলবো তখন দুইটা ইউনিট যুক্ত হবে, দুইটা মোনোস্যাকারাইড যুক্ত একটা ডাইস্যাকারাইড হবে। ট্রাইস্যাকারাইড মানে তিনটা, ঠিক আছে? আবার ধরো ট্রাইস্যাকারাইড আর ট্রায়োজ, এই দুটো কিন্তু আবার আলাদা জিনিস, পোলাপান এগুলো ভুল করে। ট্রায়োজ মানে কি জানো? ট্রায়োজ মানে হচ্ছে 3 কার্বন বিশিষ্ট কার্বোহাইড্রেট বা চিনি, 3 কার্বন বিশিষ্ট কার্বোহাইড্রেট বা চিনি হচ্ছে কি ট্রায়োজ। কিন্তু ট্রাইস্যাকারাইড মানে কি? ট্রাইস্যাকারাইড হচ্ছে 3টা মোনোস্যাকারাইড, ঠিক আছে? 3টা মোনোস্যাকারাইড। তাহলে এই যে ব্যাপারগুলো, এগুলো যে ডিফারেন্ট। ট্রায়োজ হচ্ছে 3 কার্বন, কিন্তু ট্রাইস্যাকারাইড যেটা, ট্রাইস্যাকারাইড মানে হচ্ছে 3টা কার্বোহাইড্রেট, 3টা কার্বোহাইড্রেট, তার মানে দুটো কিন্তু ডিফারেন্ট। এগুলো যদি আমরা না বুঝে পড়ি তাহলে এগুলো কখনোই আমরা মুখস্থ করে কিন্তু কুল কিনারা করতে পারবো না। আমরা আমাদের কোর্সগুলোতে কিন্তু এভাবেই ধরে ধরে তোমাদেরকে প্রত্যেকটা জিনিস বোঝানোর চেষ্টা করি, এবং আমাদের যে ফ্রি কোর্সটা আছে ওখানেও কিন্তু আমরা সেম কাজটাই করছি, ঠিক আছে? প্রত্যেকটা লাইন ধরে ধরে তোমাদেরকে পড়ায় দিচ্ছি, ঠিক আছে? আমাদের কোর্সগুলোকে আমি সবসময় বলি হচ্ছে বই পড়ার কোর্স। কেন বই পড়ার কোর্স? কারণ আমরা তোমাদেরকে প্রত্যেক লাইন ধরে ধরে বই পড়ায় দিই, ঠিক আছে? ধরো আমি যখন পড়তাম তখন একটা প্রবলেম ফেস করতাম। কি প্রবলেম ভাই? স্যার ধরো পড়ায় দিত, তারপরে এসে যখন বইটা দেখতাম, বই আমার কাছে খুব ভয়ঙ্কর লাগতো যে এটা কি জিনিস, এটা তো স্যার এভাবে পড়ায় নাই, এটা তো মিলতেছে না স্যারের কথার সাথে, ঠিক আছে? আর তখন আমার কষ্ট করে নিজের আবার ধরে 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 বই পড়া লাগতো, ঠিক আছে? কিন্তু আমাদের এই যে ফ্রি ক্লাস এবং আমাদের যে পেইড ক্লাসগুলো আছে, এগুলোর মধ্যে কিন্তু আমরা প্রত্যেকটা লাইন ধরে ধরে তোমাদেরকে পড়াইছি, যেটা তোমাদেরকে মনে রাখতে অনেক বেশি হেল্প করবে। বুঝতে পারছি আমরা এই জিনিসটা? আচ্ছা, তাহলে আমরা কিন্তু এটাও দেখে ফেললাম। আর কি থাকে? আর থাকে হচ্ছে বাংলা, ইংরেজি, আইসিটি। আইসিটির জন্য ওই যে একই ব্যাপার, এখানে হচ্ছে মুজিবুর স্যারের একটা বই আছে, মাহবুবুর স্যারের একটা বই আছে। এই বইগুলো তোমরা কিনে একটু একটু করে পড়া শুরু করতে পারো। আর বাংলা, ইংরেজি, আইসিটির জন্য আমরা যে কাজগুলো করি সেটা হচ্ছে কিছু শর্ট কোর্স করতে পারি, ঠিক আছে? কিছু শর্ট কোর্স করতে পারি তোমাদের জন্য। সামনে আইসিটি কোর্স আসতে পারে, এখন নাই এই মুহূর্তে, পরবর্তীতে আসতে পারে, তখন তোমরা চাইলে জয়েন করতে পারবে আই গেস। এবং কিছু ফ্রি ক্লাসও কিন্তু আছে আমাদের যে ইউটিউব চ্যানেলটা, ওখানে, ঠিক আছে? এবং আইসিটি এগুলো একটু একটু করে যদি এখন থেকে পড়ে রাখো তাহলে পরবর্তীতে আর কোনো লোড পড়বে না, ঠিক আছে? আমার আইসিটিতে আমি 100-র মধ্যে 100 পাইছিলাম, বুঝছো? আমার আইসিটি পরীক্ষায় আমি 100-র মধ্যে 100 পাইছিলাম। তার মানে কিন্তু এইচএসসি পরীক্ষাতে অনেক অনেক নাম্বার তোলা যায়। এখনো তোমরা কিন্তু অনেকে এসএসসি পরীক্ষা অনেক নাম্বার পেয়েছে, তাই না? অনেকেই পাইছো 1200, তারপরে 1220, 1250, এমনকি 1280ও মনে হয় দেখছি, ঠিক আছে? এইচএসসি পরীক্ষাতেও কিন্তু অনেক নাম্বার পাওয়া যায়, 1220, 30 এরকম নাম্বার পাওয়া যায়, ঠিক আছে? তো তোমরা এখন থেকে যদি ভালো মতো প্রিপারেশন নাও তাহলে এই ব্যাপারটা কিন্তু সম্ভব। এবং এইচএসসি পরীক্ষার যে বৃত্তি, এটা কিন্তু অনেক বিশাল একটা অ্যামাউন্ট, তোমরা জানো কিনা? আমি তারপরে তোমাদের শেখ সাথী ভাই, আমরা কিন্তু মোটামুটি প্রায় 60,000 টাকার মতো পাইছিলাম এইচএসসি বৃত্তি থেকে। তার মানে এখান থেকেও কিন্তু একটা ভালো যদি করি তাহলে একটা আমাদের কিন্তু রিওয়ার্ড আছে, তাই না? এইচএসসি পরীক্ষায় যে বৃত্তি, এটা কিন্তু বেশ বড় একটা অ্যামাউন্টে তোমরা এটা জিতে নিতে পারো যদি একটু ভালো মতো পড়াশোনা করো আর কি। তো যাই হোক, তাহলে এভাবে কিন্তু আমরা আগাইতে পারি বাংলা, ইংরেজি। এবং ইংরেজির জন্য আমি যদি বলি, ইংরেজি কিন্তু আমাদের যে ইউটিউব চ্যানেল, ওখানে কিন্তু অনেক ফ্রি ক্লাস আছে, ঠিক আছে?
আমার ইউটিউব চ্যানেলে ইংলিশে অনেক ফ্রি ক্লাস আছে, তোমাদের মইনুল ভাই দেখবে ক্লাস নেন, উনি একদম প্রত্যেকটা লাইন ধরে ধরে পড়েন। ইংলিশের ক্ষেত্রে আমাদের যে একটা দোষ আছে, আমরা শুধুমাত্র একটা মডেল টেস্টের বই কিনে ওখান থেকে শুধু সলভ করি, এবং কিন্তু আমরা যখন সলভ করি তখন আমাদের এই যে একাডেমিক ইংলিশ এবং অ্যাডমিশন ইংলিশের মধ্যে একটু ডিফারেন্স আছে, ঠিক আছে? আমরা যদি একাডেমিক ইংলিশটা পড়ার সময় ওটার গ্রামার, বেসিক ভোকাবুলারি যদি খুব ভালোভাবে পড়ি, তাহলে কিন্তু অ্যাডমিশনেও আমাদের অনেক বেশি হেল্প হবে, ঠিক আছে? যদি আমরা এই কাজটা না করি তাহলে কিন্তু অ্যাডমিশনে ভালো করাটা একটু হলেও কঠিন হবে, ঠিক আছে? এবং আমাদের যে ইংরেজি কোর্স, ওখানেও কিন্তু আমরা এই কাজটাই করি আসলে, যে প্রত্যেকটা প্যাসেজ যখন আমরা কিন্তু অনেক সময় নিয়ে পড়াই, বুঝছো, যাতে করে ওই প্যাসেজের মধ্যে প্রত্যেকটা লাইনে যে কি কোন কোন গ্রামার আছে, বা কোথাও রাইট ফর্মস অফ ভার্বস, তারপরে কোনটা কোন পার্টস অফ স্পিচ, এগুলো কিন্তু কোনটা কোন সেন্টেন্স, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, এগুলো কিন্তু আমরা ধরে 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 বোঝার চেষ্টা করব। এভাবে যদি আমরা পড়ি তাহলে কিন্তু আমাদের এগিয়ে যাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি। তাহলে আমরা কিন্তু প্রত্যেকটা সাবজেক্টই কাভার করছি। শুধুমাত্র একটা জিনিস একটু বলবো, সেটা হচ্ছে যেটা তোমাদের একাডেমিক পড়াশোনার সাথে যুক্ত না, সেটা হচ্ছে ভাই জিকে ইংলিশ। ভাই আমি হচ্ছে মেডিকেলে পড়তে চাই তাদের জন্য, এখন আমি আসছি হচ্ছে মেডিকেল যারা ভবিষ্যতে পড়তে চাই তাদের নিয়ে বলবো, সবাইকে নিয়ে বলবো। মেডিকেলের পরে ভার্সিটি বলবো, তারপরে বুয়েট নিয়েও বলবো, ঠিক আছে? আচ্ছা, তো এই যে জিকে ইংলিশ ভাই এখন থেকে আমরা কিভাবে পড়তে পারি? ইংলিশ তুমি আমাদের একাডেমিক যে প্রোগ্রাম সেখানে জয়েন করতে পারো, এবং হচ্ছে একদম ধরে ধরে যে পড়ার ব্যাপারটা, এটা তুমি এখন থেকেই ভালোভাবে পড়তে পারো, বা তুমি যে বইটা কিনবো ওই বই থেকে তুমি প্রত্যেকটা ভোকাবুলারি ভালোভাবে বোঝার চেষ্টা করো, প্রত্যেকটা লাইনের গ্রামার তুমি এক্সপ্লেনেশন বোঝার চেষ্টা করবে, ঠিক আছে? আর জিকে ইংলিশের জন্য কিন্তু আমাদের একটা ওই যে ফ্রি প্লে লিস্ট আছে আমাদের যে ইউটিউব চ্যানেল, ওটাও দেখতে পারো। মেডিকেলের জন্য জিকে আসে হচ্ছে বাংলাদেশের ইতিহাস এবং মুক্তিযুদ্ধ, ঠিক আছে ভাই? ইতিহাস এবং মুক্তিযুদ্ধ ছাড়াও তো এবার দেখলাম বাইরে থেকে প্রশ্ন আসছে, ওগুলো তুমি এইচএসসির পরেও পড়তে পারবে। এখন যদি তুমি একটু একটু করে মানে শুয়ে বসে বই দেখতে চাও, তাহলে বাংলাদেশের ইতিহাস এবং মুক্তিযুদ্ধ এটা তুমি একটু করে দেখে রাখতে পারো, পড়ে রাখতে পারো। ভাই এটার জন্য কোন বই কিনবো? এই যে অ্যাসপেক্ট সিরিজের বই আছে দেখছি, বইগুলো ভালো, এটা নিতে পারো। অথবা আমাদেরও কিন্তু এই যে জিকে ইংলিশ কোর্স লঞ্চ হয়েছে অলরেডি, আমাদের কিন্তু অলরেডি জিকে ইংলিশ কোর্স লঞ্চ হয়ে গেছে, ঠিক আছে? ওই কোর্সেও তোমরা এনরোল করতে পারো। যদি করো তাহলে তোমরা কিন্তু জিকে এবং ইংলিশের উপরে আমাদের তৈরি করা বই পেয়ে যাবা, ঠিক আছে? দারুণ একটা ব্যাপার হবে না? তো এবং ওখানে তোমরা মোটামুটি তোমাদের কলেজে ভর্তি হওয়ার আগেই বা কলেজে ক্লাস শুরু হওয়ার আগেই কিন্তু জিকে ইংলিশটা শেষ করে ফেলতে পারবা, ঠিক আছে? এটা একটা দারুণ একটা অপরচুনিটি, তাই না? তাহলে এই হচ্ছে আমাদের জিকে ইংলিশ। তাহলে ইংলিশ যদি আমরা পড়ি তাহলে কি পড়বো? ইংলিশের জন্য গুরুত্বপূর্ণ টপিক আছে, যেমন ধরো পার্টস অফ স্পিচ, তারপরে হচ্ছে ভয়েস, তারপরে হচ্ছে ন্যারেশন, ঠিক আছে? এগুলো তোমরা আগেও পড়ে আসছো, ঠিক আছে? রাইট ফর্মস অফ ভার্বস, ঠিক আছে? এই টপিকগুলো তুমি একটু ধরে ধরে পড়বা। আর সিনোনিম অ্যান্টোনিম একটু একটু করে পড়তে পারো। ভাই এগুলো তো অনেক কঠিন, বিগত বছরের যে প্রশ্নগুলো, মেডিকেল আসার প্রশ্নগুলো, এগুলো তুমি একটু একটু করে চাইলে সলভ করতে পারো। এই হচ্ছে ব্যাপার। তাহলে এই হচ্ছে। আর মেডিকেলে আমি পড়তে চাই, তাহলে কি করতে হবে ভাই? এটা আমি শুরুতেই কিন্তু বলেছি, একটা বইয়ের লিস্ট দিয়ে বলছিলাম যে এই বইগুলো তোমার এখন থেকে একদম মাথার মধ্যে তুলতে হবে, সবকিছু বুঝে পড়তে হবে। অনেকেই মনে করে যে মেডিকেলে চান্স পাওয়ার জন্য অনেক অনেক মুখস্থ করতে হয়, কিন্তু আমি আবারও বলতেছি মেডিকেলে চান্স পাওয়ার জন্য শুধু মুখস্থ ইনাফ না, ঠিক আছে? তোমাকে বুঝে পড়তে হবে। ভাই শুধু দাগন লাইন পড়তে হবে না, শুধু দাগন লাইন পড়েও ভালো মেডিকেলে চান্স পাওয়া যায় না। তোমাকে বুঝে পড়তে হবে আগে, মোটামুটি তুমি সবগুলো সম্পর্কে মোটামুটি একটা ভালো আইডিয়া নিবা, তারপরে তুমি দাগন লাইন রিভাইজ করবা, ঠিক আছে? এই হচ্ছে মেডিকেল নিয়ে গাইডলাইন। ভাই আমি ভার্সিটি প্রিপারেশন নিতে চাই, সবকিছু একই, এইচএসসির মতোই বা মেডিকেলের মতোই, সাথে এক্সট্রা যেটা নিতে হবে সেটা হচ্ছে ভার্সিটি কোয়েশ্চেন ব্যাংক, কিউ ব্যাংক বা কোয়েশ্চেন ব্যাংক, ঠিক আছে? কোয়েশ্চেন ব্যাংকটা আমরা কিনে নেবো, যে কোনো কোম্পানিটা আমরা কিনতে পারি। এই ভার্সিটি কোয়েশ্চেন ব্যাংক অনেক সময় পুরাতন লাইব্রেরিতেও পাওয়া যায়। মোটামুটি রিসেন্ট দেখে একটা কোয়েশ্চেন ব্যাংক কিনবা, এবং সেটা অবশ্যই কি হতে হবে? সেটা অবশ্যই হতে হবে হচ্ছে চ্যাপ্টার ওয়াইজ। কি হতে হবে? চ্যাপ্টার ওয়াইজ। তুমি যে চ্যাপ্টারটা পড়বা, চ্যাপ্টার পড়া শেষে এই যে কোয়েশ্চেন ব্যাংক থেকে একটু করে সলভ করে ফেলবা। ভাই সলভ করলে আমার লাভ কি?
সলভ করলে তোমার একাডেমিকের পাশাপাশি অ্যাডমিশন প্রিপারেশন হয়ে গেল। তুমি কি মনে করতেছো যে একাডেমিক তুমি 2 বছর ধরে পড়লা, অ্যাডমিশন 2 মাস পরেই ঢাকা ভার্সিটি চান্স পেয়ে যাবা? এটা সম্ভব? এটা সম্ভব না। ঠিক আছে, এখন থেকেই তুমি যদি একটু একটু করে দেখতে থাকো, তাহলে এটা তোমাকে হেল্প করবে। ভাই এই পড়াগুলো কি আমাকে একাডেমিকে কোনো হেল্প করতে পারে? অবভিয়াসলি হেল্প করবে। আমি ভার্সিটি প্রশ্ন ব্যাংক থেকে আমার এইচএসসি পরীক্ষার ডাইরেক্ট ফিজিক্স 4-5টা কমন পাইছিলাম। তুমি তো চিন্তা করছো ভাই এটা কেমন কথা? অবশ্যই কথা, কারণ প্রশ্ন কি আসমান থেকে নিয়ে আসবে? না, এই জায়গা থেকেই আসবে। বুঝছো, প্রশ্ন কিন্তু আসমান থেকে আসবে না, এই জায়গা থেকেই আসবে। তো এই হচ্ছে ব্যাপার। ভাই আমি বুয়েটে পড়তে চাই, বুয়েটে পড়তে চাইলে একটু অ্যাডভান্স ম্যাথ তো তোমাকে অবশ্যই করতে হবে। বুয়েটের জন্য কি আছে? বুয়েটের জন্য ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক আছে। ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক কিনতে হবে, এবং বইয়ের যত কঠিন অঙ্ক আছে সব কিন্তু তোমার পারতে হবে, জানতে হবে, বুঝতে হবে, শিখতে হবে এবং প্র্যাকটিস করতে পারতে হবে। তাহলে চান্স পাওয়া সম্ভব। ভাই একসাথে কি 3টায় চান্স পাওয়া সম্ভব? ইয়েস, একসাথে 3টাতেও কিন্তু চান্স পাওয়া সম্ভব, তবে এটা খুব একটা আইডিয়াল না। ঠিক আছে, এইচএসসি যখন তুমি পড়বা, তোমার একাডেমিক প্রিপারেশন যদি খুব ভালো থাকে, তাহলে সব জায়গায় কিন্তু ভালো করা আসলে সম্ভব। ওকে, তাহলে এই হচ্ছে মোটামুটি আমরা কিন্তু তাহলে বলছি যে এইচএসসিতে কিভাবে প্রিপারেশন নিব, ভার্সিটিতে কি প্রিপারেশন নিব, এমনকি ইঞ্জিনিয়ারিং কিভাবে প্রিপারেশন নিব সেটাও কিন্তু বলছি। ঠিক আছে, এখন আমরা রিজভি ভাইয়ের কাছে একটু শুনতে চাই যে রিজভি ভাই ওদের উদ্দেশ্যে কিছু বলো। আমি এখন এই পর্যন্ত কি কি বলে নিয়েছি সেটা আগে তোকে একটু বলি। প্রথমে বলে নিয়েছি হচ্ছে কলেজ মানে জীবনের পথে কলেজ কতটুকু ইম্পর্টেন্ট। নর্থডেম কলেজে চান্স যদি না পড়ে তাহলে কি মেডিকেল বুয়েটে চান্স পাওয়া সম্ভব কিনা, এটা প্রথমে বলছি। প্রথম কথা হচ্ছে সম্ভব। আমি বা তোমার রিজভি ভাই কেউই ঢাকার কোনো কলেজে পড়ি নাই। কিভাবে শুরু করবে আমি বলছি, আমাদের ইউটিউব চ্যানেলে যাবে, সেখান থেকে ফ্রি ক্লাস দেখবে এবং বই কিনে নিয়ে এসে কার্যক্রম শুরু করবে। বইয়ের নামটা বলে দিছি, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি প্রত্যেকটা আলাদা আলাদা করে বলছি, এবং মেডিকেল, ভার্সিটি এবং বুয়েট প্রিপারেশন কিভাবে নিবে এখন থেকে কিভাবে শুরু করা যেতে পারে সেটাও বলছি। এখন তুই ওদের উদ্দেশ্যে কিছু বল, মেডিকেলে কিভাবে ফার্স্ট হওয়া যায় এটা এর সম্পর্কে বল। আচ্ছা, 26 ব্যাচ ওয়েলকাম, আমাদের রোড টু ডিএমসি প্ল্যাটফর্মে তোমাদেরকে ওয়েলকাম জানাই। তবে প্রথমেই সবকিছু বলার আগে একটা দাবি রেখে যাই তোমাদের কাছে। প্রত্যেক ব্যাচের বেশ সংখ্যাগরিষ্ঠ মানুষজন আমাদের এই গ্রুপে আছে। 26 ব্যাচের জন্য স্পেশালি লাইভ হচ্ছে। এখানে এত অল্প মানুষজন দেখতে একটু দৃষ্টিকটু লাগছে। তোমরা বোধহয় প্রপারলি কেউ কেউ করেছো হয়তো বা, বাট সবাই মিলে হয়তো বা ব্যাপারটা শেয়ার করো নাই বা মেনশন করো নাই। একটু করলে বেটার হইতো, কারণ আমি বিশ্বাস করি এই টাইমে এই গাইডলাইনগুলো ইম্পর্টেন্ট। কারণ আমার পেজে অনেক মেসেজ আসছে অন্তর যে আমি ভাই এই কলেজ না ওই কলেজ, কোন কলেজে ভর্তি হব, কেন সরকারি কেন বেসরকারিতে ভর্তি হব। আই গেস এই আলোচনাগুলো অন্তর ভাইয়া করেছেন। এবং তার থেকে ইম্পর্টেন্ট আরেকটা ব্যাপার বলি, অনলাইনে আসলে আমি আমার একটা মাইক থাকলে, একটা মোবাইল থাকলে, একটা ক্যামেরা থাকলে আমি নিজেই কথা বলতে পারি, এবং এইভাবে আসলে সবাই কথা বলে যাচ্ছে। এটাতে আসলে একটা প্রবলেম হয়ে দাঁড়িয়েছে। যিনি কথা বলছেন উনি আসলে কে এটা তোমার জানা ইম্পর্টেন্ট, এবং উনার কথা তুমি কেন শুনবা। বেসিক্যালি আমরা মেডিকেল ভর্তি পরীক্ষা নিয়ে মেইনলি কাজ করি অনেক বছর ধরে, 7-8 বছর ধরে। এবং আল্লাহর রহমতে আমাদের হাত ধরে যদি হিসেব করা হয় আমাদের স্টুডেন্ট সংখ্যা কত, তাহলে এটা শুরু থেকে হিসেব করলে, অনলাইন বিবেচনা করলে হয়তো বা লক্ষাধিক অবশ্যই হবে। এবং এখানে হাজার হাজার স্টুডেন্ট মেডিকেলেও চান্স পেয়েছে। আমরা বেসিক্যালি একদম ফার্স্ট ইয়ার থেকে একটা স্টুডেন্টকে কি ওয়েতে আগাইলে পরে মেডিকেল ভার্সিটিতে ভালো করা যায় সেটা শিখাই। তো তোমরা এই জন্য আমাদের এই গ্রুপগুলোতে তোমরা ছোটবেলা থেকেই মানে ফার্স্ট ইয়ার থেকে জয়েন্ট থাকো, আর অন্তর ভাই যেগুলো বলছেন সেগুলো একটু মেনে চলবা। এবার আসি, যে ভাইয়ের কথা এতক্ষণ শুনলা সেই ভাই নিজের পরিচয়টা ঠিকঠাক মতো দিয়েছেন কিনা তোমাদেরকে আমি একটু জানাই, যে ভাই আসলে তুমি কেন ভাইয়ের কথা শুনবা এবং সেটা কেন তুমি মানবা। আমি দেখি একটু তোমরা কয়জন আসছো। আচ্ছা, শোনা যাচ্ছে কিনা ঠিকঠাক? ওকে। অন্তর ভাই উনি নিজে ওই যে ঢাকায় পড়াশোনা করেন, এই বগুড়া জিলা স্কুলের ছাত্র ছিলেন। তারপর সরকারি আজিজুল হক কলেজ থেকে উনি এইচএসসিতে গোল্ডেন A+ পেয়েছেন। এবং এটুকুই শেষ না, উনি পুরো রাজশাহী বোর্ডে 2016 সালে এইচএসসিতে ফার্স্ট ছিলেন। একটা বোর্ডে কত মানুষজন থাকে তুমি বুঝতেই পারো, সবার মধ্যে উনি ফার্স্ট ছিলেন। এরপর উনি অ্যাডমিশন টেস্টে এসে মেডিকেলে 37তম, বুয়েটে 600তমর দিকে, ঢাকা ইউনিভার্সিটি 200 সামথিংতম, এই পজিশনগুলো কিন্তু উনি অর্জন করেছেন। এবং আমার মনে হয় যে ভাইকে যদি এখন দাঁড় করায় দিয়ে বলি যে ইঞ্জিনিয়ারিং এর একটা ক্লাস নেওয়ার জন্য, ইঞ্জিনিয়ারিং এ কিভাবে ভর্তি হবে সেই ব্যাপারে কথা বলার জন্য, আই গেস সেটাও কোনো অংশে কম পারবে না অন্তর ভাইয়া। তো অন্তর ভাইকে যখন স্ক্রিনে দেখবা, ভাইয়ের কথাগুলো একটু শুনবা, খুব বাস্তববাদী, মাঝে মধ্যে মনে হবে তোমাকে ধমক দিচ্ছে, বাট এটা আসলে সত্য। সেকেন্ড ব্যাপার হচ্ছে এখন থেকে সজাগ হওয়া খুব ইম্পর্টেন্ট। ঘুমিয়ে থাকা চলবে না। এসএসসি যে পার করে ফেলেছ, এখন যে আর স্কুলে নাই এটা অনুধাবন করতে হবে, কলেজে উঠে গেছে। আর এসএসসি জীবন যত তাড়াতাড়ি তুমি গুটিয়ে ফেলবা তত তোমার জন্য মঙ্গল।
হ্যাঁ, আর এটা যত দীর্ঘায়িত হবে, এখন তো পড়ার চাপ নাই, দ্যাটস ওয়াই আমরা আসলে পড়ি না। কিন্তু যখন চাপ আসবে সেটা সুনামির মতো, সময় বাড়বে, চাপ বাড়বে, সমানুপাতিক সম্পর্কে, বুঝছো? এই চাপটা কমানোর জন্য এখনকার অবসরটা ভালো মতো ইউটিলাইজ করে ফেলো। আমরা যথেষ্ট বন্ধ কাটিয়েছি, এই বন্ধের মধ্যে যথেষ্ট ফোন চালিয়েছি, মজা করেছি, এবার এগুলাকে একটু গুটিয়ে আমরা একটু পড়াশোনাটাও সাথে সাথে করি, কেমন? অবশ্যই সুস্থ থাকতে হবে এবং পড়াশোনাটা করে যেতে হবে। অনেকগুলো চ্যাপ্টার তো, তুমি টার্গেট নাও, ছোট ছোট টার্গেট। তুমি মনে করো টার্গেট নিলা যে প্রথম মাসে তুমি প্রত্যেকটা সাবজেক্টের 2টা করে চ্যাপ্টার শেষ করতে চাও। আমি জানি এই টার্গেটটা প্রথম মাসের বিবেচনায় অনেক হিউজ, কিন্তু এই টার্গেটটা নিয়ে তুমি পড়া শুরু করো, দেখো তুমি 2টা শেষ না করতে পারলেও কাছাকাছি যেতে পারবা। মানে ফিজিক্সের 2টা, কেমিস্ট্রির 2টা, কেমিস্ট্রির 2টা পারবো না, কেমিস্ট্রির 1টা, গুণগত রসায়ন শেষ করো, ঠিক আছে? আর বায়োলজির 2টা, এই ধরো, আর ম্যাথের ধরো 2টা। এই 4টা মেইন সাবজেক্টের কথা যদি আমি বলি, যেগুলো কঠিন আসলে তোমাদের কাছে, এইটা ধরে তুমি আগানো শুরু করো। পড়ায় একবার ঢুকে গেলে দেখবা পড়াটা হচ্ছে, নয়তো গ্যাপটা অনেক বেশি পড়ে যায়। আর বাংলা বই তো আমরা ধরো মনে পড়ে প্রথম যে পড়াটা হাতে নিতাম নতুন কোনো ক্লাসে উঠে, সেটা হচ্ছে বাংলা। গল্প, কবিতা সবকিছুই পড়তে ভালো লাগতো, তোমাদের লাগে কিনা জানি না। পাঠ্য বই বলেই যে এটার গল্প কবিতাগুলো বিরস এরকম কিন্তু না, আমার ভালোই লাগতো। তো এগুলো পড়ে পড়ে আগায় যেতে পারো, এখন চিল মুডে আসো, এগুলো পড়ে ফেলতে পারো, ঠিক আছে? এই তো। তো আর আমাদের 26 ব্যাচ, তোমাদের জন্য আমাদের একাডেমিক ব্যাচগুলো সম্পর্কে অন্ত ভাই বলছেন কিনা জানি না, আমি একটু মেনশন করি। আমরা বেসিকলি একাডেমিক ব্যাচগুলোতে একটু গতানুগতিক ধারা থেকে বাইরে পড়াই। আমি আসলে বই ধরে ধরে পড়াতে ভালোবাসি। এটার কারণ কি? এটার কারণ হচ্ছে একা একা কখনোই বই পড়া হয় না। আমি এটা অনেক স্টুডেন্টদের মাঝখানে দেখেছি। প্রধান সমস্যা, বইটা কখনোই পড়ে নাই। কি পড়েছে? স্যারদের নোট। কি পড়েছে? গাইড বই। কি পড়েছে? মানে ওই যে হ্যান্ড নোট, এই টাইপের ব্যাপারগুলো। এইগুলো আসলে দিন শেষে তোমাকে একটা মানে পাহাড়ের একটা কিনারায় নিয়ে যায়, এরপরে আর কিছু নাই। কিন্তু বই পড়লে পরে তুমি কোথাও আটকাবা না, মেডিকেল অ্যাডমিশন টেস্ট পর্যন্ত এই বইটাই তোমাকে সাপোর্ট দিবে। তো এই বইটা একলা একলা পড়তে গেলে মনে হয় বিশাল সমুদ্র। আমরা এটা ধরে ধরে পড়াই আমাদের সব কোর্সে। তোমাদের জন্য আমাদের বায়োলজি এবং কেমিস্ট্রি এই 2টা একাডেমিক কোর্স আছে। আর এই 2টা কোর্সের মধ্যে আমরা কিন্তু এরকম করে বই ধরে ধরে পড়াই, কোনো লাইন যেন বাদ না যায়, বুঝতে পেরেছো? যেটা মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য কি লেভেলের যে ইম্প্যাক্ট রাখে, এটা জাস্ট যারা আছে তারা বুঝতে পারবে। এখন সমস্যা হচ্ছে কি, তোমরা অনলাইনে যাদেরকে দেখো তাদের থেকে তুলনামূলক হারে আমরা একটু প্রচার বিমুখ মানুষ, আমরা একটু কথা কম বলি হয়তোবা আমাদের কোর্স নিয়ে, বা ওই যে অনলাইনে বুস্টিং বা হাবিজাবি এগুলো একটু কম করা হয় আসলে আমাদের, দ্যাটস ওয়াই মানুষজন ব্যাপারটা একটু কম জানে। কিন্তু এটা আমি বলবো একটা হীরার খনি আমাদের যে একাডেমিক কোর্সগুলো। তুমি অনেক টাকা দিয়ে অফলাইনে ভর্তি হবা, কিন্তু দেখবা ওই ক্লাসে 1 ঘন্টা টাইম থাকবে, কিন্তু আসলে পড়া হবে 20 থেকে 25 মিনিট। অফলাইনের কথা মনে প্রশ্ন জাগলে জিজ্ঞেস করা যায় না, এবং পুরো পড়ার সবটুকু ধরাও যায় না এত মানুষের মধ্যে। সেই তুলনায় অনলাইনে তুমি যদি অনলাইনের পড়া যদি বুঝতে পারো, বা অনলাইনে সময় দিতে তোমার যদি সমস্যা না থাকে, আমি বলবো তুমি যদি অনলাইনে থাকো, ক্লাসগুলো যদি করো, এখানে যেই টিচার কোয়ালিটি তুমি পাবা অফলাইনের জীবনেও সেটা পাবা না। প্রথম কথা, মোস্ট অফ দ্য টাইম পাবা না, জীবনে বলে ভুল হবে, মোস্ট অফ দ্য টাইম সেটা পাবা না অফলাইনে। এবং তোমার পড়ার যে কি বলা যায় এটাকে, কনসেপ্ট, এটা যে কি পরিমাণ স্ট্রং হবে, আর এই ভিত্তিটা স্ট্রং করতে পারলে আমরা কোথাও আটকাবো না। অন্তর ভাইয়ের মতো মেডিকেল, বুয়েট, ঢাকা ইউনিভার্সিটি যেখানে হাত দিব সেখানেই সোনা ফলবে ইনশাল্লাহ, বুঝতে পেরেছ? আর আমাদের একাডেমিক ইংলিশ ব্যাচও আছে, ইংলিশ ব্যাচেও তোমরা জয়েন করতে পারো। এটা একটা কি বলা যায়, অল্প সময়ে তোমার ইংলিশটা গুছিয়ে দেওয়ার মতো একটা কোর্স, পেমেন্টও খুব অল্প। এগুলো জানতে আসলে তোমরা কি করবা, আমাদের রোড টু ডিএমসি 2.0 পেজে যদি টেক্সট করো তাহলে তুমি জানতে পারবা। আর দেখো, তোমরা ভাবতে পারো যে ভাই টাকা দিয়ে ভর্তি হব, হ্যাঁ, পরে যদি ক্লাস না করি, এরকম এরকম অনেকে চিন্তা করো। প্রথম কথা, আমাদের কোর্সগুলোর ফি অফলাইনের তুলনায় কত অল্প বোঝানো যাবে না। অফলাইনের 2 মাস বা 3 মাসের বেতন এর বেশি না, পুরো বই পড়াই দেওয়া হবে, পুরো বই না, 2টা করে বই, 2টা পেপার, সব পড়ানো হবে। তো খুবই মিনিমাম আমরা এই যে সারা বছর ধরে আমাদের একাডেমিক কোর্সগুলো চালাই, আমাদের যে এখানে মেনটেনেন্স খরচ, বিশ্বাস করো সেটা উঠে না আমাদের এই কোর্সগুলোর পেমেন্ট থেকে। স্টিল আমরা চাই আমাদের এই একাডেমিকের বাচ্চাগুলো আমাদের অ্যাডমিশন ব্যাচে জয়েন করুক, সেটা করে, সবাই করে, একজনও বাদ যায় না। এবং তারপর ওরা মেডিকেল ভর্তি পরীক্ষায় দুর্দান্ত সব রেজাল্ট নিয়ে আসুক, বুঝছো? এবং আমরা সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছি, আমরা সফল হচ্ছি। হয়তো বা সংখ্যাটা অনেক অনেক হাজার হাজার বেশি না, কিন্তু যে কয়জন আছে আল্লাহর রহমতে ভালো করছে সবাই। আচ্ছা,
সো যেটা বলতে চাচ্ছিলাম, আহ, তুমি যদি এখন জয়েন করো তোমার লাভ কি? দেখবে তুমি অনেক বেশি ফোকাস থাকতেছো, তোমার ফোকাসটা ফিক্স হবে। হ্যাঁ, আমি এইখানে আসি, এই ভাইকে আমি ফলো করতেছি, এই ভাইয়ের পর আমি ফলো করতেছি, এবং দিন শেষে আমি গ্যারান্টি দিতে পারি রোড টু ডিএমসির কিছু ফলো করে তুমি ঠকবা না। হ্যাঁ, গেইন করবা। কারণ আমরা এখানে আসলে সবকিছু সুদূর প্রসারী চিন্তা করে পড়াই, যে বাচ্চাটা যেন এইচএসসি পর্যন্তই থেমে না যায়, অ্যাডমিশনে গিয়ে ভালো করে, এই চিন্তা আমাদের সবসময় থাকে। এবং এইটাই মুখ্য চিন্তা। এই যে এসএসসি রেজাল্ট দিয়েছে, 3 মাস পরে আর কেউ তোমাকে জিজ্ঞেস করবে না তোমার এসএসসি রেজাল্ট কি। 3 মাস পরেও না, তুমি 1 সপ্তাহ পরে কয়জন জিজ্ঞেস করতেছে আমাকে বইলো, কেউ জিজ্ঞেস করবে না। এইচএসসি রেজাল্ট তো আরো না, 7 দিনের পরেই দেখবা এইচএসসি রেজাল্টের ইম্প্যাক্ট শেষ। সবাই সবসময় জানতে চাইবে যে ভাবি আপনার ছেলেটা কোথায় পড়ে, ভাই আপনার মেয়েটা এখন কোথায় পড়ে, এটাই আলটিমেট কোশ্চেন। তো আমরা এই জন্য লক্ষ্য রাখবো অ্যাডমিশনের দিকে। এইচএসসি তে প্লাস পয় শেষ কথা নয়, মাথায় রেখো, ঠিক আছে? তো আমার মনে হয় যে ফোকাসড হতে পড়াশোনা শুরু করে দিতে পারো। আর যারা মনে করতেছে ভাই আমার টাকা পয়সা নাই, দ্যার ইজ অপশন আমাদের তরফ থেকে, সেটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলে গিয়ে তুমি ফ্রি ভিডিওস গুলো দেখো। হয়তো বা 100% কাভার হবে না, কিন্তু 70-80%, বায়োলজির 80%ই দেখবা যে ইউটিউবে ভিডিও দেওয়া আছে, 70 থেকে 80%। এইগুলো তুমি দেখে তুমি আগায় যাও, আমার ক্লাসগুলো আছে, করে দেখো, ঠিক আছে? না করলে বুঝবা কেমনে যে এটার মধ্যে কি আছে? এগুলো বুঝবা পরীক্ষার দিন, যখন এইচএসসি পরীক্ষা দিবা, মেডিকেল ভর্তি পরীক্ষা দিবা, ওই দিন বুঝবা যে এই ক্লাস কি ছিল। হ্যাঁ, শুধু এটাই বলতে পারি। ওকে, একটু কমেন্ট দেখি। আপনাদের ক্লাস স্টার্ট কবে হবে? আচ্ছা, আমাদের ক্লাস হচ্ছে বেসিকলি 26 ব্যাচের জন্য আমাদের যে স্পেশালাইজড একাডেমিক বায়োলজি কোর্স, যেটা নাম ওয়ান স্টপ বায়োলজি 3.0, সেটাতে এখনো ক্লাস শুরু হয়নি। বাট 26 এখন জয়েন করলে আমরা ওদেরকে 25-এর সাথে ক্লাস করার সুযোগ দিচ্ছি। কি লাভ হচ্ছে বলো তো? তোমাদের জন্য স্পেশালাইজড কোর্সটা একটু কয়েকদিন পর থেকে শুরু করবো। কেন? কারণ তোমাদের সব বাচ্চারা এখনো সজাগ হয়নি। আমি কোর্স শুরু করলে দেখা যাবে অল্প মানুষ জয়েন করছো, ওদেরকে আসলে এই পড়িয়ে আমি কোর্সের খরচ ব্যয় এগুলো তুলতে পারবো না। তো তোমরা এখন জয়েন করলে 25-এর সাথে কয়েকটা চ্যাপ্টার কমপ্লিট করে ফেলবে, এগুলো আবার পড়ানো হবে, নো টেনশন। বাট তুমি আগে আগে পড়ে ফেললা, এবং শুরুর দিকের চ্যাপ্টারগুলি পড়ানো হচ্ছে। যেটা পড়বা সেটাই কমবে। কলেজে আসলে শুরু শেষ বলে কিছু নাই, এটা সবচেয়ে ভুল কনসেপ্ট। আমি জিনতত্ত্ব দিয়ে পড়ানো শুরু করলে তুমি ভাববা ভাই এটা তো 11 নাম্বার চ্যাপ্টার, তাও আবার সেকেন্ড পেপারের 11 নাম্বার, এটা কি শুরুতে পড়বো? কলেজে কোনো শুরু শেষ বলে কিছু নাই, এটা আমার কেউ বলে নাই অন্তর। বাট আমি এটা এই মডিউলে চলতাম, আমার যে চ্যাপ্টার ভাল লাগে নামটা পড়ে আমি একলা একলা এটাকে এক্সপ্লোর করার চেষ্টা করতাম। আমি নিজে নিজে পড়তাম, তখন তার অনলাইনে এত জোস জোস ক্লাস ছিল না। আমি নিজে নিজে পড়ে বোঝার চেষ্টা করতাম, গুগলে সার্চ করতাম মাঝে মধ্যে। এটা করে আমার প্রচুর লাভ হয়েছে। স্যাররা যখন এটা ক্লাস নিতে গেছেন আমি দেখতাম যে না, আমি এটাতে একদম নীল না। আমি নিজে একবার রিডিং দেওয়ার চেষ্টা করেছি, তো তার কিছু কিছু ব্যাপার আমি জানি, কোনটার পরে কোন টপিক আসছে মোটামুটি আমি জানি। তো এতে আমি ভালো ক্যাচ করতে পারতাম। তো তোমরা এখন ওই যে ওই মানে বদ্ধ চিন্তা করলে লাভ নাই, মুক্ত চিন্তা করতে হবে, ঠিক আছে? আচ্ছা, আমি কমেন্টে যাই। কি যেন বলছে অন্তর? এইচএসসি 26-এর ভাইয়ারা শুরু থেকেই সিরিয়াস হও, না হলে 4-5 মাস পরে অনেক বাজে একটা সিচুয়েশনে পড়তে হবে। স্টে উইথ রোড টু ডিএমসি বিকজ আরটিড ইজ দ্য বেস্ট প্ল্যাটফর্ম, এটা বলছে হচ্ছে নাইমুল তাশফি। সেটাই আমরা ওই যে বললাম, নাইমুল তাশফির মতো হয়তোবা মানে কি বলা যায়, হাজার খানেক মানুষের জীবনে এরকম ইম্প্যাক্ট ফেলতে পারছি, লক্ষাধিক মানুষের জীবনে মানে পারি নাই 25 ব্যাচের। হ্যাঁ, কিন্তু অ্যাটলিস্ট ওদেরকে আমরা বুঝাইতে পারছি, এবং ওরা বিশ্বাস করে যে উই আর ডেলিভারিং দ্য বেস্ট। যাই হোক, নিজেদের কথা বেশি বলবো না। আর সো 4-5 মাস পরে ওই বাজে সিচুয়েশনে পড়তে না চাইলে এখন থেকে পড়াটা শুরু কর, এটি আমাদের স্বনির্বদ্ধ রিকোয়েস্ট। ওকে, আমার মনে হয় অন্তর ভাইয়ের কাছে মাইকটা দিই। আর একটু পর হচ্ছে আমাদের রুই মাছ ক্লাস নিব, চাইলে তোমরা রুই মাছ ক্লাসটা করতে পারো। ফ্রিজে রুই মাছটা রাখা আছে, এটাকে একটু পরে কাটাকুটি করব, ব্যবচ্ছেদ করব, প্র্যাকটিক্যাল সহ শিখাবো ইনশাল্লাহ। এবং এই যে দেখো এখানে আমাদের সব যন্ত্রপাতিও আছে, আসলে এই যে কাঁচি, সিরিজ, গ্লাভস সব নিয়ে রেডি আমরা ইনশাল্লাহ। ভালো করে কাটাকুটি করব রুই মাছ, এবং প্র্যাকটিক্যাল অংশ সহ শিখবো। তো এখানে তো পড়াশোনা হলো না, ওইখানে শুধুই পড়াশোনা হবে ইনশাল্লাহ, ঠিক আছে? সো আমার তরফ থেকে এইটুকুই। আমি খালি এটাই বলবো, এখানে দাঁড়িয়ে রোড টু ডিএমসি প্ল্যাটফর্ম থেকে যে ভাইয়েরা যে কথাগুলো বলেন প্লিজ ডু ফলো, ঠিক আছে? দিন শেষে পস্তাবা না, এটাই। কারণ এখানে যারা কথা বলেন সবাই নিজেদের ব্যক্তি জীবনে ভালো রেজাল্ট করে আসছেন, ওনারা জানেন কিভাবে ভালো করতে হয়, এবং অসংখ্য স্টুডেন্টরা তাদের হাত ধরে ভালো করেছেন। ওকে, আর একটা ব্যাপার, 26 ব্যাচের যেহেতু তোমরা নতুন ব্যাচ, তোমাদের বন্ধু বান্ধবরা এখনো আমাদের ব্যাপারে হয়তো বা জানেন না। আমি বিশ্বাস করি তোমরা যেহেতু এতক্ষণ পরেও আমাদের কথা শুনছো, তোমরা প্রত্যেকেই আমাদের অ্যাম্বাসেডর, তোমরা প্রত্যেকেই আমাদের রোড টু ডিএমসির অ্যাম্বাসেডর। সো তোমরা তোমাদের বন্ধুদের মাঝখানে আমাদের গল্পগুলো বলবে, আমাদের প্ল্যাটফর্মটার সম্পর্কে ওদেরকে জানাবে, ইনভাইট করার অপশন আছে, সেখান থেকে ওদেরকে ইনভাইট করবে। এবং আমাদের এখানে
মানে পড়া ব্যতীত অন্য কোনো বিনোদনের ব্যাপার নাই, পড়া রিলেটেড সবকিছু আসলে এখানে, এই আর কি। এবং তোমার ফেসবুকটা যদি পড়া রিলেটেড থাকে এটা তোমাকে আরো কম ডিস্ট্রাক্ট করবে, আমি বিশ্বাস করি, তাই না অন্তর? Thank you. আচ্ছা, তো আমরা মোটামুটি সবকিছু নিয়েই কথাবার্তা বলে ফেলছি। একটু পরে 9টার দিকে তোমাদের রুই মাছের দাওয়াত থাকলো, মানে রুই মাছ ক্লাসের দাওয়াত থাকলো। আর একটা জিনিস একটু বলতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে তোমাদের রেজাল্টের ইম্প্যাক্ট। সেটা হচ্ছে মেডিকেল পরীক্ষায় টোটাল যে 200 মার্ক থাকে হচ্ছে আমাদের এসএসসি এবং এইচএসসি রেজাল্ট থেকে, ঠিক আছে? তুমি তোমার এসএসসি রেজাল্টের সাথে 5 হলো, ওটার সাথে তুমি 15 গুণ করবা। এইচএসসি 5 হলে সেটার সাথে তুমি 25 গুণ করবা। এটা গুণ করলে হয় হচ্ছে 75, আর এটা গুণ করলে হয় হচ্ছে 125। তার মানে তোমার যদি দুটোতেই এ প্লাস থাকে, গোল্ডেন থাকা জরুরি না, তোমার জাস্ট এ প্লাস থাকলেই হবে। 4 সাবজেক্ট সহ এ প্লাস থাকলেই হবে, ঠিক আছে? সব মিলে যে রেজাল্টটা সেটা থাকলে তুমি টোটাল 200-র মধ্যে 200 পাই যাবা। তারপরে হচ্ছে তোমার মেডিকেল পরীক্ষা হবে হচ্ছে 100 মার্কের, সেই 100-র মধ্যে তুমি যত পাবা সেটা অনুযায়ী তোমার রেজাল্ট হবে, ঠিক আছে? কেউ যদি এখন ধরো তুমি 4.82 বা 83 পেয়ে থাকো, তাহলে আলটিমেটলি কি হবে, এটার সাথে তোমাকে কত গুণ করতে হবে? 15 দিয়ে গুণ করতে হবে। গুণ করে তুমি 75 থেকে এই মানটা বাদ দিবা, তাহলে তুমি বুঝবা যে মেডিকেল পরীক্ষায় তুমি যে অংশগ্রহণ করতে চাও তাহলে তোমার কত মার্ক কাটা যাবে, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। তার মানে যদি আমাদের টার্গেট রাখতে হবে দুটোতেই 5 রাখা, যদি কোনো কারণে না থাকে, যেমন ধরো কারো যদি 4.83 থাকে, তাহলে তুমি কি করবা? এই যে ক্যালকুলেটরে আমরা গুণ করি, 4.83 গুণন 15, তাহলে আসে কত? আসে হচ্ছে 72.45। তার মানে এখানে মোটামুটি 75 থেকে তুমি যদি বাদ মানে কেউ যদি 4.83 পায়, তাহলে সে মোটামুটি ধরো 2.5 এর কাছাকাছি তার মেডিকেল পরীক্ষা দিতে বসার আগেই কিন্তু 2.5 মার্ক কেটে যাবে আর কি, ঠিক আছে? তো এই মার্কেটে কি মেডিকেলে চান্স পাওয়া সম্ভব? হ্যাঁ সম্ভব, ঠিক আছে? এটা কোনো বিগ ইস্যু না, ঠিক আছে? কিন্তু তোমাকে অবশ্যই এইচএসসিতে এ প্লাসটা নিশ্চিত করে আসতে হবে, ঠিক আছে? তো আমি তোমাদেরকে বিস্তারিত সকল কিছু নিয়ে বলছি, আগামী 2 বছর তোমাদের লাইফ কেমন হবে, কিভাবে তোমরা পড়া শুরু করবা, কিভাবে আগাবা, কিভাবে মেডিকেল, বুয়েট, ভার্সিটি এগুলোতে চান্স পেতে হয়, সবকিছু নিয়েই বলছি। আর রিস ভাই তোমাদেরকে বিস্তারিত অনেক কিছুই বলছে। তো আজকে আমরা এখানেই বোধহয় শেষ করে দিব। আর আমি আবারও বলছি যে আমাদের একাডেমিক কোর্সগুলো তোমরা জয়েন করতে পারো, আমাদের ফ্রি ক্লাসগুলো তোমরা দেখতে পারো, তোমাদের বন্ধুদের জানাতে পারো আমাদের ক্লাসগুলো সম্পর্কে। এবং স্টে উইথ আরটি আমি বলবো যে এখানে প্রিজারভেটিভ যুক্ত কোনো কথা হয় না, ব্যবসায়িক কোনো কথাবার্তা খুব একটা নাই, শুধুমাত্র পারফেক্ট গাইডলাইন আছে। এটা তুমি হয়তো আজকে রিয়েলাইজ করার মতো লেভেলে নাই, কিন্তু একসময় তুমি বুঝে যাবা, ঠিক আছে, যে আমরা যা বলছি সেটা আসলেই পারফেক্ট ছিল, ঠিক আছে? আমার জীবনে আমি বুঝতে 6 মাস লাগছে। আমি আমার জীবনের প্রথম 6 মাস হচ্ছে ভুল বই পড়ছি। আমি পড়ছি মেঘনাথ সাহা, তারপরে হচ্ছে তোমার অ্যাডলিন ডি ক্রুজ, ওনাদের বই চমৎকার, খুবই সুন্দর, আমার টিচার বলছিল পড়তে। কিন্তু আলটিমেটলি এগুলো পড়তে যে আমার জীবনে 6টা মাস চলে গেছে, বুঝছো? আমি আসলে মানে পরে রিয়েলাইজ করছি যে এগুলো থেকে তো আমার এইচএসসিতেও প্রশ্ন আসে না, আবার হচ্ছে অ্যাডমিশনেও প্রশ্ন আসে না, আসে কই হাসান স্যার আর গাজী আজমল স্যারের বই থেকে। তাহলে এখন কি করতে হবে? আমার এখন ওই বই কিনতে হবে। তারপরে 6 মাস পরে আমার বুদ্ধির উদয় হয়েছে, আমি এটা জানতে পারছি। তখন তো আমার সম্মত এরকম কেউ গাইডলাইন তোমাকে দেয় নেই, তাই না? তো পরে আমি লাইব্রেরি থেকে কিনে নিয়ে সেই বইগুলো পড়া শুরু করছি। তার মানে আমি দেখো আমি কিন্তু আমার জীবনে 6 মাস পিছিয়ে গেছি শুধুমাত্র এই সঠিক গাইডলাইন না পাওয়ার জন্য, ঠিক আছে? শুধু আমি না, এরকম বাংলাদেশে হাজার হাজার স্টুডেন্ট আছে যারা এরকম একটা সঠিক গাইডলাইন মানে অর্জন করতে পারে না। ভাইয়া পড়াশোনার রেগুলারিটি কিভাবে মেনটেন করব? রেগুলারিটি মেনটেন করার সবচেয়ে ভালো উপায় হচ্ছে একটা রুটিন মেনটেন করা, রুটিন ফলো করা, একটা টার্গেট সেট করা যে ভাই আমি এই সপ্তাহের মধ্যে এই 2টা চ্যাপ্টার বা এই একটা চ্যাপ্টার শেষ করব পড়ে, ঠিক আছে? আর কোর্সে থাকলে যেটা হয় সেটা হচ্ছে কোর্সের তুমি যদি রুটিনটা শুরু থেকে ফলো করো, তাহলে ওই কোর্সের সাথে সাথেই তোমার পড়াটা শেষ হয়ে যাবে, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। বা ধরো তুমি চিন্তা করলে যে আগামী 1 মাসের মধ্যে আমি হচ্ছে ফিজিক্স থেকে একটা, কেমিস্ট্রি থেকে একটা, বায়োলজি থেকে একটা, ম্যাথ থেকে একটা চ্যাপ্টার, একটা করে চ্যাপ্টার শেষ করবো। তুমি এই টার্গেটটা নিয়ে শুরু করো না। একটা করে চ্যাপ্টার তুমি যদি তোমার এইচএসসি তোমার কলেজ শুরুর আগে শেষ করতে পারো, তাহলে কত দারুণ হবে না ব্যাপারটা? এর মধ্যে দেখো কোষের গঠন চ্যাপ্টারটার ক্লাস আমাদের ইউটিউবে সুন্দর করে দেওয়া আছে, তুমি চ্যাপ্টারটা আমাদের সাথে করে ফেলো, দেখবা যে তোমার এই চ্যাপ্টার সম্বন্ধে যে ক্রিস্টাল ক্লিয়ার নলেজ তৈরি হবে, এটা তোমাকে পুরো বায়োলজিতে যে বুঝ দিবে এটা তুমি মানে কল্পনাই করতে পারবে না। কলেজে গেলে দেখবা তুমি সবচেয়ে ভালো আনসার করতে পারতেছো। কলেজে ধরো আমার কলেজে কি হতো, 200 জন স্টুডেন্ট থাকতো, ঠিক আছে? টিচাররা কোশ্চেন জিজ্ঞাসা করলে আমি হাত তুলে উত্তর দিয়ে দিতাম। তো কলেজের ওই হিরোকে আমি, বুঝছো না? এই হচ্ছে অবস্থা। এটা করতে হবে, এই জন্য একটু আগে থেকে পড়ে রাখতে হবে, বুঝছো না?
এগুলো হচ্ছে একটু ট্রিক। তো কলেজের মধ্যে একটা নতুন নতুন কলেজে গেছে কত মানুষ, ওর সামনে একটু ইয়ে হতে হবে না, একটু নিজের সেরাটা দেখা দিতে হবে না, এই জন্য আগে থেকে একটু একটু করে পড়ে রাখতে হবে, বুঝছো? একটু অ্যাডভান্স থাকতে হবে। আর লং জাম্প দেওয়ার আগে কি একটু পিছনে যে তারপরে দৌড় শুরু করে না, তো তুমি একটু পিছন থেকে আগে থেকেই পড়াটা শুরু করে দাও, তাহলে তোমার ভিতটা আরো বেশি স্ট্রং হবে। আর যে কোনো সমস্যা আমাদের যে পেজ আছে রোড টু ডিএমসি 2.0, এই পেজে কিন্তু তোমরা মেসেজ দিতে পারো, ঠিক আছে? আর আমাদের একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, এই নাম্বারেও তোমরা মেসেজ দিতে পারো বা কল দিতে পারো, সেটা হচ্ছে 01724 তারপরে 925752, ঠিক আছে? 925752 এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপে মেসেজ দিলেও তুমি তোমার সমস্যা নিয়ে ডিসকাস করতে পারবা, এবং হচ্ছে যে কোনো কোর্সে যদি জয়েন করতে চাও তাহলে এই নাম্বারে যোগাযোগ করলেই হবে। আর আমাদের ইউটিউব চ্যানেল তো তোমরা সবাই জানোই, ইউটিউব চ্যানেলে তো জানোই, সেটা হচ্ছে এই যে রোড টু ডিএমসি লিখে সার্চ দিলে আমাদের ইউটিউব চ্যানেলটাও কিন্তু সুন্দরভাবে চলে আসবে। ভাইয়া মেডিকেলের সাবজেক্ট কোয়েশ্চেন প্যাটার্নের আইডিয়া দেন। মেডিকেলের সাবজেক্ট কোয়েশ্চেন প্যাটার্ন যদি তোমাকে আমি বলি, যে এখানে সকল প্রশ্ন বই থেকেই হয়, অধিকাংশ ক্ষেত্রে তথ্যমূলক প্রশ্নই থাকে। তুমি যদি দেখো তাহলে মোটামুটি একটা চ্যাপ্টারের মোটামুটি 60-70% জিনিস একদম তথ্যমূলক বই থেকে হুবহু চলে আসে। বাকি কিছু জিনিস থাকে অ্যানালিটিক্যাল টাইপ। আর ফিজিক্স আর কেমিস্ট্রির ম্যাথ যদি বলি, তাহলে প্রত্যেকটা ধরো ফিজিক্স থেকে হয়তো তিনটা চারটা ম্যাথ, বা কেমিস্ট্রি থেকে হয়তো তিনটা চারটা ম্যাথ থাকতে পারে, এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে? তুমি যদি বইটা ভালো মতো পড়া থাকে তাহলে তুমি খুব ভালোভাবে এই আনসারগুলো করে আসতে পারবা, ঠিক আছে? এবং সবচেয়ে ভালো হয় তুমি যদি যে কোনো একটা কোশ্চেন ব্যাংক তুমি যদি কালেক্ট করে নিয়ে দেখতে পারো, চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন ব্যাংক, তাহলে তুমি খুব ভালোভাবে কোশ্চেন প্যাটার্নটা বুঝবা, ঠিক আছে? মেডিকেলের প্রশ্ন কিন্তু তুলনামূলক সহজ। আমি আবারও বলতেছি, তুমি একটা চ্যাপ্টার পড়বা এখন থেকে, তারপরে তুমি কোশ্চেন ব্যাংক সলভ করবা, ঠিক আছে? কিছুদিন পরে সম্ভবত আমাদের প্ল্যাটফর্ম থেকেও তুমি কোশ্চেন ব্যাংক কালেক্ট করতে পারবা, আমরাও কোশ্চেন ব্যাংক প্রিপেয়ার করতেছি, ঠিক আছে? তাহলে আজকে সম্ভবত এখানেই শেষ করতেছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এবং আমি বলবো যে পেড কোর্স জয়েন করো না করো, আমাদের ফ্রি ক্লাসগুলো কিন্তু অবশ্যই আমাদের চ্যানেল থেকে দেখতে পারো। টিল দেন গুড বাই। তোমাদের প্রশ্নগুলো উত্তর দেওয়ার চেষ্টা করছি, পরবর্তীতে আবারও গাইডলাইন নিয়ে তোমাদের সামনে আসবো। তোমাদের যে কোনো প্রশ্ন তোমরা আমাদের যে গ্রুপটা আছে রোড টু ডিএমসি ড্রিম টু বি এ ডক্টর, এই গ্রুপে কিন্তু পোস্ট করতে পারো। আমরা কিন্তু নিজেরাই এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করি, ঠিক আছে? কাজে মিসগাইডেড হওয়ার সম্ভাবনা একদমই কম। ওকে, তাহলে তোমরা এই গ্রুপে যুক্ত থাকো, বন্ধু বান্ধবকে ইনভাইট করো। আজকে আমরা এখানেই শেষ করতেছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আবার তোমাদের সাথে দেখা হবে। গুড বাই। আর এই গাইডলাইন কেমন লাগলো এটা কিন্তু আমাদের গ্রুপে রিভিউ জানাইতে পারো, যে ভাই এটা জানলাম আজকে নতুন, ঠিক আছে? তাহলে আমরা আরো ইন্সপায়ার্ড হবো। ওকে।